বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আরজু আছি আপনার সাথে। আজ আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি। ইউটিউব বলছে আমাদের 70% ভিউয়ার্স যারা আমাদের গল্পগুলি শোনেন তারা আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটা করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটা মূল্যবান। তাই প্লিজ এই গল্পটি যদি আপনার ভালো লাগে, আমাদের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। আপনি যদি চান তাহলে আমাদের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওই জয়েন বাটনে ক্লিক করলে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন আমাদের বেশ কিছু কন্টেন্টের আর্লি অ্যাক্সেস এবং বেশ কিছু কন্টেন্ট যেগুলো আমরা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই তৈরি করি। আজ আপনি শুনবেন উদ্দীপ্ত চৌধুরীর কাহিনী যক্ষিণী। গল্প পাঠে অরিজিৎ, গল্পের সূত্রধার আমি আরজু। শুনতে থাকুন আমাদের আজকের গল্প উদ্দীপ্ত চৌধুরীর কাহিনী যক্ষিণী। সূর্যাস্তের লাল আবির মেখে বিরাট রাজবাড়িটা স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে। স্যাঁতস্যাঁতে দেওয়াল জুড়ে সবুজ শ্যাওলার আস্তরণের মাঝে গিরগিটির মতো বুকে ভর করে এগিয়ে চলেছে এক অদ্ভুত দর্শন জীব। তার কালো ঘন কেশরাশি মাটি ছুঁয়েছে, সাপের মতো এঁকে বেঁকে মাটি ছুঁয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে সেই চুল যেন একগুচ্ছ ফনা তোলা কালো সাপ। মাথার উপরে ঝুলন্ত ঝাড়বাতির ঠিক ওপরে বসে দুই হাতে তালি বাজিয়ে খিলখিলিয়ে হেসে উঠল মেয়েটি। এক তীব্র পৈশাচিক কণ্ঠে বলে উঠল, সকলকে খেয়েছি, সকলকে, কাউকে ছাড়িনি। আমার যে বড্ড খিদে। সাধক যদি দেবীর অবমাননা করে তাহলে যে শাস্তি পেতেই হয়। আবারও আসছে, সে আসছে। আমি তার লেখনী সত্তা ফিরিয়ে দেব। তাকে দেব সাফল্যের চাবিকাঠি। কিন্তু তার পরিবর্তে আমার দেহের খিদে মিটবে। বাইরে তীব্র ঝোড়ো হাওয়ার সঙ্গে মুহূর্তের মধ্যে তীব্র বাজ মাটিতে আছড়ে পড়ল। সাথে সাথেই রাজবাড়িটা ভয়ঙ্করভাবে একবার দুলে উঠল। দেওয়াল জুড়ে ফুটে উঠল চাপ চাপ রক্তের দাগ। মাটিতে কতগুলো আধ খাওয়া মৃত শরীর পড়ে রয়েছে। তাদের শরীরের ছিন্ন ভিন্ন অংশ এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এ যেন অতীতের চিত্রায়ন। মাটিতে সারি সারি মৃত শরীরগুলো হঠাৎ উঠে বসে খিলখিলিয়ে হেসে উঠল। তাদের গলা থেকে ঝুলতে থাকা কাটা মুন্ডগুলো উপরের দিকে তাকিয়ে সমস্বরে বলে উঠল, আবারও এক নতুন গল্প, নতুন চরিত্র, আবারও রাজবাড়ি খেলবে রক্তের হোলি। নীল শাড়ি পরা সেই মহিলাটি সকলের দিকে চেয়ে বলে উঠল, পাবে, সেই ভাগ তোমরাও পাবে। সে যে আসছে, তার আগমন ঘটে গিয়েছে। এক ব্যর্থ মানুষকে আমি সফলতার চূড়ান্ত সীমানায় পৌঁছে দেব, আর তার বিনিময়। কথাটা শেষ হলো না, তার আগেই এক ঝোড়ো বাতাসের ঝাপটায় ঝাড়বাতিটা দুলে উঠল। তার উপরে হাঁটু ভাঁজ করে বসে থাকা সেই মহিলা নিঃশব্দে হেসে বলে উঠল, সে যে এসে গেছে, এসে গেছে। আর একটু, তারপরেই শুরু হবে মৃত্যুর এক আদিম খেলা।
ঘটাং ঘটাং শব্দ করে যখন ট্রেনটা বীরভূমের তালদিঘি স্টেশনে এসে দাঁড়ালো, মাথার ওপরে সূর্যটা লাল আবির ছড়িয়ে ধীরে ধীরে অস্ত যাচ্ছে। জানলার বাইরে একবার মুখ বাড়িয়ে স্টেশনের নামটা দেখে নিল সমীহ। তালদিঘি স্টেশন। নামটা মনে মনে দুবার উচ্চারণ করে আনমনে কাঁধের ঝোলা ব্যাগ আর একটা টিনের বাক্স বগলদাবা করে ধীরে ধীরে ট্রেন থেকে স্টেশনের মোড়াম বিছানো রাস্তায় নেমে দাঁড়ালো সে। স্টেশনের পাশের গাছতলাটা আজ ফাঁকা। কোনো ভ্যান রিক্সা কিংবা কোনো কুলি পর্যন্ত নেই। আরে এসে তো পড়লাম, কিন্তু এই রাজবাড়ির ঠিকানাটা কাকে জিজ্ঞেস করি? প্ল্যাটফর্মে আরও বেশ কিছু মানুষ নেমেছে। কিছু গ্রাম্য গোছের লোক স্টেশনের ইতিউতি ছড়িয়ে বসে রয়েছে। তাদের বোধহয় বাড়ি ফেরার বিশেষ তাড়া নেই। কেউ কেউ ঘোষ গল্পে মগ্ন, আবার কেউ কেউ মাটিতে চাটাই পেতে তাস নিয়ে বসে গিয়েছে। ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেল সমীহ। ওসাই শুনছেন? বলছি আমি কলকাতা থেকে এসেছি, এই রাজবাড়ি যাব, সেটা কোন দিকে বলতে পারবেন? কথাটা শুনে তাদের চোখে মুখে এক রাশ বিরক্তি সহ কেমন একটা চাপা ভয় লক্ষ্য করল সমীহ। একজন বৃদ্ধ গোছের ব্যক্তি কাঁধের ময়লা তেলতেলে গামছা দিয়ে মুখটা মুছতে মুছতে বলে উঠলেন, বলি এই গ্রামে নতুন মনে হচ্ছে। কোথা থেকে এসেছেন? আগে কলকাতা। ওই বাড়িটা আমরা ভাড়া নিয়েছি, থাকতে এসেছি এখানে। ও তাই বলুন, তবে মরতে ওই বাড়িটা ভাড়া নিলেন কেন? আরে কি যাতা বলছেন তখন থেকে? খামোখা মরতে যাব কেন? পাশ দিয়ে একটা ছোকরা গোছের যুবক বলে উঠল, মরণের লগে পাখনা গজাইছে। কলকাতার বাবু বলি কথা, পড়াশোনা জানা লোক, ওইসবে বিশ্বাস করবেন না জানি, তবু কই ওই বাড়িটা ভালো না দায়দা বাবু, কলকাতা ফিরা যান। ফিরে যাব মানেটা কি? আমি তোমাদের গ্রামের মাধব বলে একজনের সাথে কথা বলেই তো এই বাড়িটা ভাড়া নিলাম। আজ এখানে 6 মাসের চুক্তি করব বলে এসেছি। এই চুক্তি করলে ভালো হবে না, ফিরে যান। আমি জ্যোতিষ্ক, এই স্টেশনের পয়েন্টসম্যান আর সহকারী স্টেশন মাস্টারও বটে। এই বাড়িটা ভালো না। বলে উঠল সেই বৃদ্ধ লোকটা। তার কথা শুনে এইবার খানিক খেঁকিয়ে উঠে সমীহ বলে উঠল, এই দেখুন, কোথায় কি সমস্যা আছে আমি সেটা বুঝে নেব। এমনিতেই আমার সব গেছে, আর নতুন করে হারানোর কিছু নেই। আপনি যদি দয়া করে রাজবাড়ির পথ আমাকে বলে দেন তাহলে খুব ভালো হয় আমার জন্য। খোক খোক করে পিছন দিকে একটা আওয়াজ শুনতে পেয়ে পেছনে ঘাড় ঘোরালো সমীহ। দেখতে পেল কালো কোট পরিহিত এক ব্যক্তি তার দিকে চেয়ে রয়েছে। আপনি কলকাতা থেকে আসছেন? আগে হ্যাঁ। মাধব বলছিল বটে, রাজবাড়িতে যাবেন তো? আগে হ্যাঁ, কিন্তু এরা তো কেউ কিভাবে যেতে হবে সেসব কথা বলছেই না, খালি বলছে এখান থেকে চলে যাও চলে যাও। বলি সমস্যাটা কি এখানে? ওদের কথায় কিছু মনে করো না, তুমি আমার চেয়ে বয়সে ছোট অনেকটা, তাই তোমাকে তুমি করেই বললাম বাবা, কিছু মনে করো না। আসলে বাড়িটা ভালো না, অনেক ইতিহাস রয়েছে ওই বাড়ির। ওটা যে রাজা জয়বল্লভের রাজবাড়ি, সে এক মারাত্মক ইতিহাস। তবে সমস্যা সেটা নয়, সমস্যাটা অন্য জায়গায়। আরে ঠিক কী সমস্যার কথা আপনারা বলতে চাইছেন, বা বলা ভালো আপনারা সকলে মিলে আমাকে বোঝাতে চাইছেন? দেখো বাবা, বাড়িটার বহু বছর ফাঁকা পড়ে আছে। রাত বিরেতে আজও সেখানে এক গায়ে গয়না ভর্তি নারীকে দেখতে পাওয়া যায়, আর তার চোখের দিকে চোখ পড়লেই মুশকিল। তারপর গলাটা খানিক খাটো করে বললেন, ওই চোখে ছলনা, মায়া আর কাম খেলা করছে। এর মধ্যে না জানি গায়ের কত পুরুষ তার বলি হয়েছে। মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে পুরুষ উদ্ধত যৌবনের আকাঙ্ক্ষায় ছুটে যায়। আর তারপর 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 কি? দেখো, আমি এখানকার স্টেশন মাস্টার, প্রায় অর্ধেকের বেশি জীবন কাটিয়ে ফেললাম। যদিও আমি এই অঞ্চলের মানুষ নই, তবে একটা কথা বলি, না জানি কোন দুরবস্থার মধ্যে পড়ে সেখানে যাচ্ছ, তবে একটু সাবধানে থেকো। দূর, সেই নিয়ে আমি ভাবি না, আমি এসবে বিশ্বাসও করি না। আমি পেশায় একজন লেখক মশাই, ওসব গাল গল্প আমি প্রচুর লিখেছি,
হতেই পারে যে এমনই এক গল্প কয়েকদিন বাদে শারদীয়া পুজো সংখ্যায় দেখতে পাবেন। সে যাকগে ওসব, যাক তাহলে একদিকে ভালোই হলো। ভূতের বাড়িতে ভুতুরে পরিবেশে গা ভর্তি গয়না নিয়ে এমনই এক রমণী হয়ে উঠবে আমার পরবর্তী উপন্যাসের এক নায়িকা। তুমি কিন্তু আগুন নিয়ে খেলতে চাইছো বাবা। ভাগ্য আমায় নিয়ে খেলছে, আরে আমি তো সামান্য আগুন। আচ্ছা আচ্ছা, সেসব যাক, এবার বলুন যাবো কি করে? আশেপাশে তো কোনো গরুর গাড়ি চোখে পড়ছে না, পৌঁছবো কি করে সেখানে অবধি? পড়বেও না, সন্ধে নামলে কেউ থাকেও না, আর থাকলেও কেউ ওদিকে ভুলেও যায় না। কাউকে নিয়ে যাওয়া তো দূরে থাক। ও বাবা, তাহলে উপায়? হাঁটা পথে ওই গাছের নিচ দিয়ে যে রাস্তা নিচে নেমে গেছে, সেখান দিয়ে আরো কয়েক ক্রোশ পথ গিয়ে বাঁদিকে যে পুকুর পাড় পড়বে, সেখান থেকে বাঁদিকে গেলে একটা সবুজ ধান ক্ষেত চোখে পড়বে। তারও খানিক আগে এগোলে তবে ওই রাজবাড়ি খুঁজে পাবে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। কথাগুলো বলে আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে হনহনিয়ে সামনের দিকে হেঁটে চলল সমীহ। বেশ খানিকক্ষণ পথ চলার পর মিশমিশে অন্ধকারে ডুবে থাকা বিরাট এক প্রাসাদের মতো বাড়ির কাছে এসে থমকে দাঁড়ালো সে। প্রাচীনত্বের ভারে অস্বাভাবিকভাবে একদিকে হেলে পড়া বাড়িটার দিকে চেয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল সমীহ। কলকাতার বাড়িটা বিক্রি করা ছাড়া যে তার আর কোনো উপায় ছিল না। কাঁধের ঝোলা ব্যাগটা থেকে এক বান্ডিল বিড়ি বের করে তার মধ্যে থেকে একটি ঠোঁটে গুজল সে। পকেট হাতরে ঘামে ভেজা দেশলাইটা বার করে দুইবার বারুদে ঘষল। না, আগুন বের হলো না। অগত্যা ঠোঁটের বিড়ি ঠোঁটেই রয়ে গেল। বিরক্তির সুরে সে বলে উঠল, ভাগ্যশালা এতটাই খারাপ যে শেষে দেশলাইটাও সঙ্গ দিচ্ছে না। নিহাত বাবার মৃত্যুর পর দেনার দায় বাড়িটা বিক্রি করতে বাধ্য হলাম। খবরের কাগজে বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দেখেই এত দূর ছুটে আসে। এখন দেখছি না, পণ্ডশ্রম ঠিক বলবো না, তবে এত বড় একটা বাড়ি, তা আবার মাত্র 800 টাকা মাসিক ভাড়া। ব্যাপারটা বড্ড জল ঘোলা মনে হচ্ছে আমার। লোকগুলো কি সত্যি কথা বলছিল? লোকগুলোর কথায় কি কোনো যুক্তি আছে? যদিও বা এমন হেলে পোড়ো বাড়িতে থাকাও তো বিপজ্জনক। যে কোনো মুহূর্তে মাথার উপর চাঙড় খসে পড়তে পারে, আগাছার জঙ্গল থেকে কালো বিষধ সাপও ফনা তুলতে পারে। কিন্তু মাধববাবু, তিনি কোথায়? রাজবাড়ির সামনে তো তার আমার জন্য অপেক্ষা করার কথা, এখনো যে এলেন না। পকেট থেকে নোকিয়ার ফোনটা বের করে একটা চেনা নাম্বার ডায়াল করলো সমীহ। দুইবার রিং হতেই ফোনের ওই প্রান্ত থেকে একটা কর্কশ পুরুষ কণ্ঠ বলে উঠল, ক্ষমা করবেন, অনেকটা দেরি হয়ে গেল। আসলে পাশের গ্রামে গিয়েছিলুম একটা জমি বিক্রির কাজে, সেখান থেকেই সাইকেলে আসছি আর কি। হ্যাঁ, কিন্তু সন্ধ্যা তো হয়েই এলো। এদিকে তো দেখছি লোডশেডিং, গোটা বাড়িটা অন্ধকারে ডুবে রয়েছে। আমি একা আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো বলতে পারেন? আপনার কি কোনো দায় দায়িত্ব নেই নাকি? আহা, আপনি খামোখাই চড়ছেন মশাই। আসলে জমি বাড়ির দালালি করি তো, সব সময় কিছু না কিছু কাজ চলেই আসে। এই অত শত বুঝি না বাবু, আপনি তাড়াতাড়ি আসুন তো। এদিকে আসার পথে স্টেশন মাস্টার যেসব বললেন, আমার তো ওখানে শুনেই। স্টেশন মাস্টার মানে অনন্তবাবু তো? ওই বুড়োর মাথার ব্যায়াম। বেটা বিয়ে তাও করেনি, এতগুলো বছর এই অজপাড়া গায়ে স্টেশনে পড়ে রইল। মতিভ্রম হওয়াটা তো স্বাভাবিক, তাই না? মতিভ্রম? হ্যাঁ সমীহ বাবু, মতিভ্রম না তো কি। কোথায় কবে ওই রাজবাড়িতে ঘটে গিয়েছে কোন ঘটনা, তার জন্য মানুষকে ভুলভাল গল্প কাহিনী শুনিয়ে যায়। এই দেখুন, ভয়ে যে একদম হচ্ছে না সে কথা মিথ্যু কেউ বলবে না, তবে বাড়িটার অবস্থা তো দেখছি একেবারে শোচনীয়। আসলে রক্ষণাবেক্ষণের বড় অভাব যে সমীহ বাবু। তবে এ বড় মজবুত গাঁথুনি, সহজে ভাঙবে না। যাক, সেসব আমি রাখলাম। পথঘাট ভালো না, তাই এক হাতে সাইকেল চালাতে চালাতে কথা বললে কোথায় গিয়ে পড়বো যে বলা মুশকিল। এ তো এখন আর এক কাণ্ড হবে।
কট করে ফোনটা কেটে যেতে সমীহ আবারও একবার অন্ধকারে ডুবে থাকা বাড়িটার দিকে তাকালো। জং ধরা লোহার গেটটা ঠেলে ভেতরে ঢুকতেই ক্যাচ করে একটা শব্দ হলো। যেন প্রবল আর্তনাদ করে সে নবাগত অতিথিকে স্বাগত জানালো। পথের দুই ধারে অযত্নে অবহেলায় গজিয়ে উঠেছে আগাছার জঙ্গল আর মানুষ সমান উঁচু উঁচু ঘাস। তার মধ্যে থেকে মাথাচাড়া দিয়েছে দুটি পাথরের পড়ি। তাদের হাঁ হয়ে থাকা ভাঙা পাথরের মুখটি থেকে কখনো হয়তো কৃত্রিম ঝর্ণার জল বেরিয়ে সকলের মনোরঞ্জন করত। তবে আজ তারা নিশ্চল, নিষ্প্রাণ। তবে চোখের ওই কালো দুটি ক্ষয়ে যাওয়া গর্ত বড়ই অস্বাভাবিক। দুই জোড়া শুকনো তীক্ষ্ণ দৃষ্টি যেন তার দিকে চেয়ে রয়েছে। সমীহ ধীরে ধীরে সেই বাড়িটার দরজার কাছে পৌঁছতেই হঠাৎ ঘরের ভেতর থেকে ঋণঋণে এক মেয়েলি খিলখিলে হাসির আওয়াজ ভেসে এলো। সমীহ বেশ ভয় পেয়ে দুই পা পিছিয়ে এসে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কে 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 ভিতরে? প্রত্যুত্তরে আবারও এক হাড় হিম করা হাসির আওয়াজ ভেসে এলো এবং তারই সাথে দরজার ওপর তীব্র আঘাত পড়ল। মনে হলো কেউ যেন দানবীয় শক্তিতে আছড়ে পড়েছে। ধুম ধুম শব্দে বন্ধ ঘরের মধ্যে দরজার ওই প্রান্ত হতে ধাক্কার পর ধাক্কা আসতে লাগলো। সমীহ ধীরে ধীরে এক পা করে পেছনে হাঁটতে লাগলো, আর পরক্ষণেই একটা হাত কেউ যেন পেছন থেকে তার কাঁধে রাখলো। সমীহ বাবু, আপনি এইভাবে পিছনের দিকে হাঁটছিলেন কেন? চকিতে পেছন ফিরে সমীহ দেখতে পেল দীর্ঘ বলিষ্ঠ গড়নের এক বৃদ্ধ কখন যেন তার পেছনে এসে দাঁড়িয়েছে। গেটের কাছে একটি সাইকেল স্ট্যান্ড করে রাখা। আচ্ছা, আপনি আপনি তো মাধববাবু, তাই তো? আপনার সাথেই তো ফোনে কথা হয়েছিল। আগে হ্যাঁ, এই অধমের নাম মাধব। তবে গাঁয়ের সকলে অবশ্যই মাধব খুড়ো বলেই ডাকে। যাক, এতক্ষণে তাহলে আপনার আসার সময় হলো। ক্ষমা করবেন, অনেকটা দেরি হয়ে গেল। কিন্তু আপনি ওইভাবে পিছনের দিকে না তাকিয়ে হাঁটছিলেন কেন? ততক্ষণে ওই হাসির শব্দ দরজার উপর হওয়া ওই ধাক্কার আওয়াজ মিলিয়ে গিয়েছে। দরজার দিকে আঙুল তুলে সমীহ বলে উঠল, মাধববাবু, 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 এদিকে আসুন। ওই ওই যে ওই যে দরজার ওই প্রান্তে আমার মনে হয় কেউ একজন রয়েছে। আমি স্পষ্ট কিন্তু হাসির আওয়াজ শুনতে পাচ্ছি। আপনি শহুরে মানুষ, ভেতরে কেউ নেই। অনেক বছর ধরেই কেউ থাকে না। যাকে চলুন, ভেতরে যাওয়া যাক। পকেট থেকে এক গোছা চাবি বের করে তার মধ্যে থেকে একটি চাবি বার করে দরজা খুলতেই অন্ধকারে বেশ কয়েকটা জ্বলন্ত চোখ তাদের দিকে স্থির দৃষ্টি মেলে চেয়ে রইল। হঠাৎ ডানা ঝাপটাতে ঝাপটাতে মাথার উপর দিয়ে কিচকিচ শব্দ করতে করতে একদল বাদুর ডানা ঝাপটে খোলা দরজা দিয়ে বাইরে উড়ে গেল। মাধববাবু সমীহকে হাত ধরে মাটিতে টেনে না বসালে কি হতো বলা মুশকিল। মাটি থেকে ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়ে মাধব বলে উঠল, দীর্ঘদিন ধরেই এখানে এদের বাস। আমি নিচের একটা ঘর সকালেই পরিষ্কার করে রেখেছি। তবে আগাছাগুলো আর সাফ করা হয়নি, বুঝলেন কিনা। আসলে এদিকে লোক পাওয়া তো মুশকিল। কেউ তো বাড়িতে কাজ করতে আসতেই চায় না। কারণটা যে কি সেটা তো আপনি জেনেই গেছেন। আমি এককালে পোস্ট অফিসে চাকুরি করেছি মশাই। শিক্ষিত লোক, সবার কথায় অত কান ফান দিই না। হ্যাঁ, এখন অবসর নেওয়ার পরেই জমি বাড়ির দালালি করে 2 পয়সা উপার্জন করছি আর কি। এই চলুন, আপনাকে আপনার ঘরটা দেখিয়ে দিই। সেগুন কাঠের ভারী দরজার গায়ে ঝুলতে থাকা তালাটা চাবি দিয়ে খুলে মাধববাবু বলে উঠলেন, বহু বছর কেউ আসেনি, তাই ধোয়া মোছার পরেও কেমন একটা স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। আপনি ভেতরে আসুন। আচ্ছা, এই বাড়িটা তো শুনেছি প্রায় 300 বছরের পুরনো, তাই না? হ্যাঁ, সে তো বটেই। এককালে এই ঘরে মজলিস বসতো, দেশ বিদেশ থেকে গাইয়ে আসতো। পরে অবশ্যই এই ঘরটা অতিথিশালায় পরিণত করা হয়েছিল, অন্তত আমি যতদূর জানি। কেন সেটা মজলিস থেকে অতিথিশালায় পরিণত করা হলো সেই ব্যাপারে অবশ্য বলতে পারবো না। তবে হ্যাঁ, দেখতেই তো পাচ্ছেন, বৈদ্যুতিক সংযোগ কখন আসে কখন যায় বলা মুশকিল।
ওই টেবিলে আমি কিছু মোমবাতি আর দেশলাই রেখে দিয়েছি, রাতে কাজে লাগবে। তারপর হাত ঘড়ির দিকে এক ঝলক তাকিয়ে তিনি বলে উঠলেন, এ বাবা, এই রাত হতে চললো, এবার আমি আসি কেমন? ও তবে হ্যাঁ, একটা কথা বলে যাই, ভুলেও ছাদের দিকে যাবেন না। কেন বলুন তো? মাধব বাবু একটু আমতা আমতা করে বলে উঠলেন, মানে ব্যাপারটা আসলে কিছুই না, ন্যাড়া ছাদ তো, কখন কি বিপদ হয়, পড়ে টরে গেলে আবার মুশকিল। যদিও ছাদের দরজার তালার চাবি আমার কাছে নেই, তবুও কেউ যদি নিজের উদ্যোগে আবার ভাঙতে যান, তাই সাবধান করে দিলুম আর কি। আচ্ছা, এই বাড়ির শেষ বংশধর তো বলেছিলেন তিনি বিদেশে থাকেন। হ্যাঁ মশাই, খুব একটা আসেন। বাড়িটার এমন বদনাম সে তো নিজের কানে শুনলেন, তাই বিক্রিও করা হয়নি। তারপর থেকেই এমন পড়ে রয়েছে। দিব্য বল্লভ, মানে ওই রাজ পরিবারের শেষ বংশধর, আমায় পই পই করে বলে দিয়ে গিয়েছিলেন এই বাড়িটা এমন একজনকে ভাড়ায় দিতে যে বাড়ি ঠিক মতো যত্ন আত্তি করবে। উনি তো বললেন আপনি পেশায় একজন লেখক, এই বাড়ি এই পরিবেশ আপনার পক্ষে উপযুক্ত বটে। যাকে, তাহলে আমি চলি কেমন? আর কোনো কথা না বাড়িয়ে মাধববাবু খোলা দরজা দিয়ে হনহনিয়ে বাইরে বেরিয়ে গেলেন। তার যাওয়ার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল সমীহ। রাতে আর রান্না করার ধকল তার পোষালো না। মোবাইলের আলো জ্বালিয়ে মোমবাতি তুলে নিয়ে দেশলাই কাঠি ঘষে আগুন জ্বালালো সে। না, এইবার ঘরটা অতটাও ভয়ঙ্কর লাগছে না। মেহগনি কাঠের পালঙ্ক, একটা টেবিল আর একটা পায়া ভাঙা চেয়ার, জিনিসপত্র বলতে এই সম্বল। না, আজকে আর বিশেষ খিদে নেই। সামনে পুজো, সম্পাদকের যে বায়না করা রয়েছে, কিছু টাকাও অগ্রিম দিয়ে রেখেছে। সময়ের মধ্যে লেখাটা শেষ করতে না পারলে যে সমস্যা হবে। একদিস্তা সাদা কাগজ আর ফাউন্টেন পেনটা টেবিলের ওপর রাখল সে। বন্ধ জানালাটা সশব্দে খুলে দিতেই এক ঝাঁক ঠান্ডা বাতাস ঘরে এসে প্রবেশ করল। মোমবাতির শিখাটা দপদপ করে কেঁপে উঠতে কোনো মতে হাত দিয়ে আড়াল করে আবারও জানলাটা বন্ধ করে দিল সে। না, এইভাবে হবে না। কাল একটা লণ্ঠন কিংবা ব্যাটারি চালিত একটা লাইট কিনে আনতে হবে। ধীরে ধীরে কলমটা কালির দোয়াতে ডুবিয়ে নিয়ে খসখস করে সে লেখা শুরু করল। কিন্তু না, ঠিক হচ্ছে না। যেটা সে চাইছে সেটা আসছে না। কাগজটা দলা করে পাকিয়ে ঘরের মেঝেতে ছুঁড়ে মারল এবং আবারও একটা কাগজে সে লিখতে শুরু করল। কম্পমান আলোয় একটানা লিখতে লিখতে তার দুই চোখ যেন ভারী হয়ে আসছে। সারাদিনের ক্লান্তিতে ধীরে ধীরে সে টেবিলের ওপরেই মাথা রাখল। হঠাৎ এক ঝাঁক ঠান্ডা বাতাস বন্ধ দরজার গায়ে এসে ধাক্কা মারল। খোলা দরজা দিয়ে এক অদ্ভুত নীলচে আলো ধীরে ধীরে এগিয়ে আসছে। শূন্যে ভেসে রয়েছে এক অদ্ভুত দর্শন নারী। তার খোলা চুল হাওয়ায় উঠছে, তার সারা শরীর থেকে ঠিকরে বেরিয়ে আসছে চোখ ধাঁধানো আলো। শহীন, শহীন, আমায় শুনতে পাচ্ছ? দেখো, দেখো আমায়, শহীন। অদ্ভুত দর্শন সেই মহিলার দুটো সাদা ফ্যাকাশে পা হাওয়ায় ভেসে চলেছে। মাথার চুল যেন মাটি ছুঁয়েছে। তার দুটি হাত শূন্য পথেই লম্বা হতে হতে সমীহের কাঁধ ছুঁয়েছে। সেই হাতে বিন্দুমাত্র মাংসের লেশ মাত্র নেই। সমীহ অদ্ভুত এক ঘোরের মধ্যে চোখ দুটি খুলে হাওয়ায় ভাসতে থাকা সেই নারীর দিকে চেয়ে বলে উঠল, কে তুমি? কি চাও তুমি? কেন এসেছো আমার কাছে? আমি যে তোমায় চাই, ভীষণভাবে চাই। বহু বছর ধরে এই অন্দরমহলে বন্দিনী, আমি যে রাজবন্দিনী। আমায় স্পর্শ করা কি এত সোজা? আমায় পেতে হলে তোমায় পরীক্ষা দিতে হবে। পারবে, পারবে আমায় তৃপ্ত করতে? বলো, বলো শহীন, পারবে তো শহীন? পারবো, আমি পারবো।
আমায় যে পারতেই হবে। তবে আর দেরি কেন? চলে এসো, এসো বলছি, আমার কাছে এসো, আলিঙ্গন করো আমায়। এসো সহিম, এসো। সমীহ উঠে দাঁড়াতে গিয়ে টাল সামলাতে না পেরে ধপ করে ঘরের মেঝেতে উল্টে পড়ল। আবারও ভেসে এলো সেই খিলখিলে হাসির আওয়াজ। আরে আরে, পড়ে গেলে বুঝি? ইস, বড্ড লেগেছে তাই না সহিম? আমারও লাগে, বড্ড লাগে জানো। তেষ্টা লাগে, খিদে লাগে, আর তার সাথে ওটা না হয় তুমি নিজেই বুঝে নিও। আবারও এক মায়াবী হাসির রেশ বাতাসে ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল সে। দুই হাতে থপ থপ করে একবার তালি বাজিয়ে ওই অদ্ভুত দর্শন নারী বলে উঠল, খুঁজে নাও আমায়, খোঁজো, দেখি তুমি কেমন বীর পুরুষ। পলেস্তারা খসে পড়া নোনা ধরা দেওয়ালে কথাগুলো প্রতিধ্বনিত হতে হতে মিলিয়ে গেল। আবারও ভেসে এলো সেই হাততালির আওয়াজ, কখনো ডান দিক থেকে, আবার কখনো বা বাঁ দিক থেকে। সমীহ তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই উন্মাদের মতো ছুটে চলল। ধীরে ধীরে সেই হাততালির শব্দ সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে শুরু করল। ঘোর লাগা চোখ নিয়ে সমীহ পাগলের মতো নাদ ভাঙা পাথরের সিঁড়ির রেলিংয়ে ভর দিয়ে ওপরের দিকে উঠতে লাগলো। আবারও কানে ভেসে এলো সেই মায়াবী খিলখিলে হাসি। কোনো এক নারী কণ্ঠ তাকে বলে চলেছে, এই তো, এই তো, আর একটু কষ্ট করে উপরে উঠে এসো, তাহলেই আমায় ছুতে পারবে। এসো, এসো বলছি, এসো। আমি আমি আসছি, আমি আসছি, আমি আসছি। এইবার সে চলার গতি বাড়ালো। আবারও কেউ যেন তার কানের সামনে তালি মেরে উঠল। সিঁড়ি বেয়ে সোজা ওপরে উঠে একটি বন্ধ দরজার কাছে গিয়ে থমকে দাঁড়ালো সে। হঠাৎ এক ঝাঁক ঠান্ডা বাতাস এসে দড়াম শব্দে দরজাটা খুলে দিল। সামনে খোলা ছাদ। বিরাট ছাদের পাঁচিল কয়েক জায়গায় ভেঙে পড়েছে। দেওয়ালের নানান জায়গা জুড়ে সবুজ শ্যাওলার আস্তরণ। আকাশে আজ ফুটফুটে জ্যোৎস্নার চাঁদ। চাঁদের উজ্জ্বল আলোয় সমীহ দেখতে পেল ছাদের একদম শেষ প্রান্তে একটি ছোট গম্বুজাকৃতি পাথরের মন্দির। মন্দিরের দরজার গায়ে মরচে পড়া একটি জং ধরা তালা ঝুলছে। হঠাৎ সে দেখতে পেল সেই নীল শাড়ির আঁচল। কেউ যেন ছাদের উপর ধূপধাপ শব্দ করে সেই দিকে ছুটে চলেছে। এই দাঁড়াও, এই দাঁড়াও, দাঁড়াও বলছি। কে তুমি? কেন তুমি আমি এইভাবে পাগল করে তুলছো? কি চাও তুমি? মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি তখনও সমীহের দিকে পিঠ করে দাঁড়িয়ে রয়েছে। তার সারা দেহ মোমের মতো সাদা। পটপট শব্দ করে ধীরে ধীরে তার মোমের মতো সাদা মুখটা ধীরে ধীরে পিঠের দিকে ঘুরতেই সমীহ চিৎকার করে দুই পা পিছিয়ে গেল। কে 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 তুমি? আমি কি? শহর থেকে গ্রামে এসে এই বাড়িতে ভাড়ায় এসেছো, অথচ কেউ তোমায় আমার ব্যাপারে কিচ্ছু বলেনি। ছি ছি। মুখ দিয়ে অস্ফুটে একটা চুকচুক শব্দ করে দুই হাতের তীক্ষ্ণ হাত দিয়ে পিঠের দিকে ঘুরে থাকা নিজের মুখের চোয়াল টেনে ধরল সে। মুহূর্তের মধ্যে নিচের অংশের চোয়াল ভেঙে গিয়ে মুখের চামড়ার সাথে ঝুলতে লাগলো। সারি সারি দাঁতের ফাঁক গলে বেরিয়ে আসা লাল জিভটা দিয়ে কালো হয়ে যাওয়ার ঠোঁটগুলো একবার চেটে নিল সে।
কথাগুলো বলতে বলতে মুখ দিয়ে তীক্ষ্ণ এক শীষের মতো আওয়াজ বের করতেই হঠাৎ করে মাথার উপরের কালো আকাশ মেঘের আড়ালে গা ঢাকা দিল। মুহূর্তের মধ্যে আকাশের এই গোল চাঁদটা যেন ঢেকে গেল। কান ফাটানো বাজ আছড়ে পড়ল মাটিতে। শন বাঁধানো কালো চুল পতপত করে হাওয়ায় উঠতে লাগলো। সমীহের মনে হলো খানিক আগে দেখা সেই কালো একঢাল চুল যেন শত সহস্র ফনা তোলা সাপে রূপান্তরিত হয়েছে। এক অদ্ভুত ভঙ্গিমায় কোমরটাকে দোলাতে দোলাতে মেয়েটি তার দিকেই এগিয়ে আসতে লাগলো। কোনো এক অজানা কারণে মন্দিরের তালাবন্ধ দরজাটা তীব্র আর্তনাদ করে খুলে গেল। মাটিতে খসে পড়ল তালা। সমীহ দেখতে পেল সেখানে নৃত্যরত ভঙ্গিমায় এক দেবীর ওষ্ঠী পাথরের মূর্তি রয়েছে। মূর্তির গা বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। সমীহ ভয়ে আর্তনাদ করে মাটিতে আছড়ে পড়ল, আর সাথে সাথেই বাতাসে ভাসতে ভাসতে দুটি সাদা হয়ে যাওয়া পা একটু একটু করে তার দিকে এগিয়ে আসতে লাগলো। ধীরে ধীরে সে সমীহের শরীরের ওপরে বসে ফিসফিসিয়ে বলে উঠল, তৃষ্ণা, বড্ড তৃষ্ণা। আমায় তৃপ্ত করতে পারলে এই সমস্ত গয়না আমি তোমায় দেব। মহারাজ যেই 7 ভরি সীতাহার, কানের দুল, নাকের নোলক আমায় উপহার দিয়েছেন। ভালোবাসতেন, বড্ড ভালোবাসতেন। কিন্তু কিন্তু একটা ছোট্ট ভুল, ওই ভুলের কারণে আজ এই গোটা পরিবারকে আমি ছাড়খাড় করে দিয়েছি। তুমি গল্প চাও না সহিম? আমি তোমায় গল্প দেব। তুমি তোমার আর আমার গল্প লিখবে। সমীহ প্রত্যুত্তরে কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগে ওই ভয়ঙ্কর দর্শন নারী প্রবল আবেগে তাকে জড়িয়ে ধরে তার লকলকে জিভটা তার মুখের ভেতরে প্রবেশ করিয়ে দিল। সমীহ সারা শরীর জুড়ে এক তীব্র যন্ত্রণা অনুভব করল এবং আবারও ধীরে ধীরে সে জ্ঞান হারালো। ঘুমটা ভাঙতেই ধর্মড়িয়ে উঠে বসল সমীহ। ঘাড়ের কাছটা বেশ যন্ত্রণা করছে। রং বেরঙের কাঁচের জানলা দিয়ে এক চিলতে রোদ এসে ছুঁয়ে যাচ্ছে তার গোটা শরীর। হাতে ধরে রাখা কলমের নিবটা মাটিতে 2 বার ঝেড়ে নিয়ে কাঠের টেবিলে রাখা কালির দোয়াতে একবার চুবিয়ে নিল সমীহ। মাথাটা কেমন যেন ভার হয়ে আসছে তার। প্রাচীন বাড়িটায় এই বিরাট ঘরের ঘুলঘুলি দিয়ে গরম বাতাসের হলকা আসছে যেন। 2-1 ফোঁটা ঘামও টপ টপ করে তার কপাল চুইয়ে টেবিলে এসে পড়ল। হঠাৎ এক মেয়েলি কণ্ঠের খিলখিলে হাসির শব্দে সম্বিত ফিরল তার। কাল সারা রাত লিখতে লিখতে কখন যে ঘুমিয়ে গিয়েছিল খেয়ালই করেনি। সুদূর কলকাতা থেকে এই ভগ্নপ্রায় রাজবাড়ির একটি অংশ ভাড়ায় নেওয়ার সময় গ্রামের অনেকেই তার দিকে অবাক চোখে চেয়েছিল। সবচেয়ে আশ্চর্য লেগেছিল তার স্টেশন মাস্টার অনন্তবাবুর কথায়। তাহলে কি সবটাই স্বপ্ন? কাল রাতে যা যা গল্প সে শুনেছিল, তার সাথে নিজের চরিত্রকে বসিয়ে এমন একটা গল্পের সূত্রপাত সে নিজেই করেছে। কিন্তু কখন? আর সে এখানেই বা এলো কখন? তবে কাল রাতে এমন কিছু সে অনুভব করে চলেছে যেটা ঠিক স্বাভাবিক নয় মোটেই। অতীতের স্মৃতিচারণ করতে করতে খানিক আগে শোনা সেই হাসির শব্দ প্রায় ভুলতেই বসেছিল। ঠিক সেই মুহূর্তে দরজার আড়াল থেকে কেউ যেন নিঃশব্দে সরে গেল। একটা কালো ছায়া অবয়ব, যা সে প্রতিনিয়ত টের পাচ্ছে। তার মনে হচ্ছে কেউ বা কিছু যেন তার দিকে অনবরত লক্ষ্য রেখে চলেছে। তবুও সে ভয় পেল না। যার সব গেছে তার আবার হারানোর ভয় কিসের? পাঞ্জাবির পকেটে থাকা মুঠোফোনটা সশব্দে বেজে উঠতেই তড়িৎ গতিতে সেটা পকেট থেকে বের করতে সমীহ দেখতে পেল একটা চেনা নাম্বার থেকে প্রায় অনেকবার কল এসেছে।
ব্যস্ততার ক্লান্তির কারণে এতক্ষণ সে খেয়াল করেনি। নম্বরটা দেখে সে মনে মনে বেশ বিরক্ত হলো বটে, তবুও সৌজন্যের খাতিরে ওই নম্বরে আবারও একবার কল লাগালো। ফোনটা 2 বার রিং হতে ওই প্রান্ত থেকে একটা ভারী কর্কশ গলা ভেসে এলো, তবে চেনা সেই গলায় সেই তেজটা নেই। কি ব্যাপার সমীহ, কাল রাত থেকে ফোন করে চলেছি অথচ তুলছিলে না? না না বাবা, আসলে ওই কলকাতার বাড়িটা বিক্রি করেই সবেমাত্র নতুন একটা বাড়ি ভাড়া নিয়েছি, তো ওই কাল রাতের দিকেই এখানে এসে পৌঁছেছি, তাই সবটা গোছগাছ করে সামলে নিতে ওই একটু দেরি হচ্ছিল আর কি। হ্যাঁ, সেই খবর আমিও শুনেছি বটে। তোমার বাবা মারা যাওয়ার আগে প্রচুর দেনা করে গিয়েছে। এদিকে তোমার তো কাজের অবস্থা তথৈবচ। হ্যাঁ গো মামা, এদিকে আমার নতুন বইটা তেমন একটা বাজার করতে পারলো না। আসলে বুঝতেই তো পারছো বর্তমান সময়ে লেখকদের অবস্থা কতখানি অসহায়। সে তো বটেই, তবে যে কারণে তোমায় ফোন করেছিলাম, তোমার মা তোমার সাথে একবার কথা বলতে চান। খানিক বাদেই ফোনের অপর প্রান্ত থেকে এক মহিলার গলা ভেসে এলো। কেমন আছিস বাবা? এই তো মা, আমি ভালো আছি। এদিকে এই নতুন বাসায় এখনো সবটা গুছিয়ে উঠতে পারিনি। সে তো একটু সমস্যা হবেই, আমাকেও তো তোর সাথে নিয়ে যেতে পারতি বল। হ্যাঁ, তোমাকে একদিন নিয়ে আসবো এখানে, আগে সবটা গুছিয়ে নিই। আসলে কাল রাত থেকে না মোটা বড় কু গাইছিল রে, তোকে নিয়ে যে আমার বড্ড চিন্তা হয় বাবা। আরে না না, তুমি অযথা ভাবছো গো, আমি এদিকে ঠিকই আছি। আসলে এইদিকে সবটা গুছিয়ে নিতে একটু তো সময় লাগবেই। নিজের যত্ন নিস বাবা। তোর বাবা যদি দিনে ডুবিয়ে রেখে না চলে যেত, তাহলে আজ আমাদের এই অবস্থা হতো না। চিন্তা করো না মা, তুমি দেখো একদিন আমি এত বড় লেখক হয়ে উঠব, এত টাকা উপার্জন করব যে আমাদের নিজেদের বাড়ি হবে, দেখে নিও। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। তবে মায়ের মন তো, কাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম জানিস। দেখলাম তুই আমায় চিৎকার করে সাহায্য চাইছিস। স্বপ্ন? শব্দটা শুনে থমকে গেল সমীহ। স্বপ্ন তো সেও দেখেছে, তবে সেটা কি আদৌ স্বপ্নই ছিল? কি রে, চুপ হয়ে গেলি কেন? সম্বিত ফিরল সমীহের। তড়িঘড়ি সে বলে উঠল, হ্যাঁ না না, সে কিছু না, ওই এমনি একটা কথা ভাবছিলাম আর কি। ঠিক আছে, তুই সকালে জল খাবারটা খেয়ে নিস বাবা, কেমন বেলা যে বয়ে যায়। কট করে ফোনটা কেটে যেতেই আবারও সে গভীর চিন্তায় ডুবে গেল। কপালে দুশ্চিন্তার ভাঁজ নিয়ে নিজের মনেই বিড়বিড় করে বলে উঠল, কাল রাতে যা অনুভব করেছি সবটাই কি স্বপ্ন, নাকি বাড়িটাকে ঘিরে আমার সমস্ত অনুভূতি আমাকে বিভ্রান্ত করছে? কথাগুলো নিজের মনেই বলতে বলতে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো সমীহ। হাতের আঙুলগুলো দুহাতে মটমট করতে করতে অস্থিরভাবে ঘরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পায়চারি করতে লাগলো। টেবিলের ওপর রাখা সাদা পাতায় বেশ কিছু শব্দ লেখা রয়েছে। সেটা ঠিক গল্প না কোনো এক অভিশপ্ত রাতের কাহিনীর চিত্রপট বোঝা মুশকিল। আবারও সে টেবিলের দিকে এগিয়ে গেল। কাগজগুলো হাতে তুলে নিয়ে তাতে চোখ বোলাতে বোলাতে এক জায়গায় এসে তার চোখ আটকে গেল। শব্দগুলোর দিকে সেন দৃষ্টি মেলে এক ঝলক তাকিয়ে নিয়ে কি যেন আনমনে ভেবে নিল সমীহ। ঠিক সেই মুহূর্তে আবারও এক নারী কণ্ঠের খিলখিল হাসির আওয়াজ গোটা বাড়িটাতে প্রতিধ্বনিত হল। তারই সাথে কেউ যেন বলে উঠল, তুমি যা চেয়েছিলে তাই পেয়েছো সহিম, তাহলে আর দেরি কিসের? মাথার উপরে গনগনে আগুন ছড়ানো সূর্যটা ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। সমীহ চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কাউকে খুঁজে পেল না। কে 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 তুমি? কে? তোমায় দেখতে পাচ্ছি না কেন? এই এই বাড়িতে তো আমি আমি বাদে আর কেউ নেই, তাহলে কথাগুলো কে বলছে? কে বলছে কথাগুলো? এভাবে এভাবে কে হেসে উঠলো? কে? সমীহের কথাগুলো রাজবাড়ির দেওয়ালে ধাক্কা খেতে খেতে মিলিয়ে গেল, কিন্তু না, কেউ তো কোথাও নেই।
কিচ্ছুটি নেই। মাথাটা কেমন যেন ভার হয়ে আসছে তার। কাল রাতে এখানে আসার পর এমন কিছু তো ঘটেছে যা তার মাথা থেকে কেউ যেন বেমালুম মুছে দিয়েছে, কিন্তু সেটা কি? হঠাৎ এমন একটা গল্প, তাও আবার নিজেকেই কেন্দ্র করে, কিন্তু কেন? না, সে এর চেয়ে বেশি আর ভাবতে পারল না। আবারও সেই হাসির রেশ। নুপুর পড়া দুটি পা যেন ছমছম শব্দ করতে করতে ঘরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে চলেছে। কাউকে দেখা যাচ্ছে না, কিচ্ছু না, কিন্তু ঘরের মেঝেতে জমে থাকা পুরু ধুলোর আস্তরণে দুটি অদ্ভুত পায়ের ছাপ সে দেখতে পেল। ছাপটা ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গিয়েছে। গল্পের চরিত্র, প্রেক্ষাপট সবটা যেন একটা সুতোয় গাঁথা। তার মানে কি এগুলো স্বপ্ন নয়? কাল রাতে যা যা ঘটেছে, বা আমি আমি যা যা লিখেছি, সবটা কোনো এক শক্তি আমাকে দিয়ে লিখে নিয়েছে? নাকি আমি যা লিখেছি সেটাই বাস্তবে পরিণত হচ্ছে? কিন্তু এটা তো শুধুমাত্র একটা গল্প। তার সাথে কি বাস্তবের আদৌ কোনো মিল রয়েছে? ওই হাসি, ওই মেলি কণ্ঠ, সবটাই কি? আবারও কথাগুলো বিড়বিড় করতে করতে সে সিঁড়ির দিকে এগিয়ে গেল। ছোট ছোট পায়ের ছাপ ধীরে ধীরে সিঁড়ির একদম শেষে, যেখানে ছাদের দরজা রয়েছে, সেখানে এসে অদ্ভুতভাবে তারই চোখের সামনে থেকে মিলিয়ে যেতে লাগলো। সমীহ সিঁড়ির প্রথম ধাপে পা দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে বাইরের দরজায় কে যেন জোরে জোরে টোকা দিয়ে উঠল। সমীহ বাবু, ঘরে আছেন? এই সময় একই সাথে দুটো ঘটনা ঘটল। ছাদের বন্ধ দরজাটাতে একটি শতাব্দীর প্রাচীন মরচে পড়া তালা ঝুলছিল। সমীহ খবরের কাগজে বিজ্ঞাপন পড়ে যে দালাল মারফত বাড়িটি কিনেছিল, অদ্ভুতভাবে এই বাড়ির তালা খুলে তার হাতে চাবি দেওয়ার পরে খুব বেশি সময় এখানে কাটাতে চায়নি সে। যাওয়ার আগে অবশ্যই বলে গিয়েছিল যে ছাদের দরজার চাবি তার কাছে নেই, সেও যেন ওই দিকে না যায়। তবে সমীহ ওকে কারণটা জিজ্ঞেস করায় সে বলেছিল খোলা ছাদ এবং হয়তো কিছুটা কথাটা এড়িয়ে গিয়ে হাঁটা দিয়েছিল। বাইরের দরজায় টোকা পড়ার সাথে সাথে এতক্ষণ ধরে সে যে হাসির আওয়াজ, মেয়েলি গলার স্বর এবং পায়ের ছাপ অনুসরণ করতে করতে এগিয়ে ছাদের কাছাকাছি এসে পৌঁছেছে, হঠাৎ ঘটাং শব্দ করে সেই দরজাটা খুলে গেল। মাটিতে খসে পড়ল তালা। একরাশ ঠান্ডা হিমেল বাতাস তাকে ছুঁয়ে গেল এবং তার সাথে সাথে তার কানে কেউ যেন তার নাম ধরে ডেকে বলে উঠল, সহিম। সকলে তোমায় সমীহ করে চলবে, এমনটাই তো কথা হয়েছিল, তাই না? কথা হয়েছিল আমি তোমায় গল্প দেব, আর তুমি আমায় তৃপ্তি দেবে। আমি যা যা ঘটাবো তোমার কলম জোরে সেসব ফুটে উঠবে। আমি আমার অতৃপ্তি মেটাবো, আর তুমি পাবে নতুন এক গল্প। আমি পাবো যৌবন সুধা, আর তুমি পাবে সাফল্যের চাবিকাঠি। কথা রাখবে তো সহিম? আবারও সেই অসহ্য যন্ত্রণাটা শুরু হয়েছে। মাথার ভেতর সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। সূর্যাস্তের শেষ আবির রাঙা আলোয় সমীহ দেখতে পেল একটা নীল শাড়ির আঁচল বাতাসে উড়ে চলেছে। দূরে ওই বিরাট ছাদের এক প্রান্তে একটি ছোট পাথরের মন্দিরের বন্ধ দরজার গায়ে কেউ যেন ক্রমাগত আঘাত করে চলেছে। ধুম ধুম করে এক টানা একটা শব্দ হয়ে চলেছে। শাড়িটাকে যে পরে রয়েছে তাকে দেখা না গেলেও অদৃশ্য এক অবয়বের শরীর জুড়ে যে সেই শাড়ি জড়ানো রয়েছে সেটি স্পষ্ট। যেন এক বন্য আদিম স্পৃহা বুকে নিয়ে বায়বীয় সূক্ষ্ম দেহ ধারণ করে কোনো এক অদৃশ্য পেতনি ওই শাড়িটা পরে রয়েছে।
মন্ত্রমুগ্ধের মতো সমীহ সিঁড়ির ওপর আরো এক ধাপ পা ফেলতে আবারও মূল ফটকের ওপর কেউ যেন জোরে জোরে আঘাত করল। সম্বিত ফিরল তার। চকিতে পেছন ফিরে দেখল সে। হঠাৎ নিজেকে সিঁড়ির ওপর আবিষ্কার করায় খানিকটা অবাক হলো যেন। আরে আমি আমি এখানে কি করছি? আরে হ্যাঁ, প্রশ্নগুলো সে নিজেকে করলেও এদিকে ততক্ষণে দৃশ্যপটের পরিবর্তন ঘটেছে। ছাদের দিকে তাকিয়ে সে দেখতে পেল খোলা দরজাটা হঠাৎ করেই তীব্র এক বাতাসের দাপটে সশব্দে বন্ধ হয়ে গেল। সেখানে ঝুলছে একটা বন্ধ তালা। মাথাটা খানিক চুলকে নিয়ে ধীরে ধীরে নিচের দিকে পা বাড়ালো সে। ধীরে ধীরে সে এগিয়ে গেল বাড়িটার মূল দরজার দিকে, যেখানে এতক্ষণ ধরে কেউ তার নাম ধরে ক্রমাগত ডেকে চলেছিল। দরজাটা খুলতেই সে দেখতে পেল একজন বয়স্ক চেনা ভদ্রলোক সেখানে বেশ উদ্বিগ্ন মুখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সমীহকে দেখে সে খানিক ধমকের সুরে বলে উঠল, এতক্ষণ দরজা খুলছিলেন না কেন? হ্যাঁ, এদিকে আমাদের দুশ্চিন্তায় প্রাণ যাচ্ছিল। ও আপনি, আচ্ছা আপনাকে তো সেই দিন স্টেশনে। কথাটা শেষ হলো না সমীহের। তার আগেই ওই প্রৌঢ় গোছের ভদ্রলোক বলে উঠলেন, হ্যাঁ ভাই, হ্যাঁ, আমি জ্যোতিষ্ক, স্টেশন মাস্টার অনন্তবাবু আপনাকে ডেকে পাঠাতে বললেন, তাই তো হন্তদন্ত হয়ে ছুটে এলুম। কিন্তু কি ব্যাপার বলুন তো মশাই? সে অনেক কথা। আপনি এখানে আসাই স্তক, উনি বেশ দুশ্চিন্তায় ছিলেন। আপনার সাথে তো ওনার কাল স্টেশনে দেখা হয়েছিল। কেন যে সেই অপয় বাড়িটা ভাড়া নিতে গেলেন কে জানে। মাঝে প্রায় গোটা একটা দিন পেরিয়ে গিয়েছে। না, তোমার সাহস আছে বলে মানতে হয়। আমি তো কাল বলেছিলাম, যা সব চলে গেছে তার নতুন করে হারানোর কিছু নেই। সে যাকে, আপনি আপনি বলুন আমায় আমায় কিসের প্রয়োজন? সে অনেক কথা বাবু। আপনি একবার আমার সাথে স্টেশনে চলুন তো দেখি। আপনাকে যে বাড়িটা, মানে যে দালাল মারফত বাড়িটা ভাড়ায় নিয়েছিলেন, সেও স্টেশনে রয়েছে। তারা দুজনেই তোমায় কিছু বলতে চায়। সবটা কি সত্যি? লোকটা যা বলছে সব কি সত্যি? কি তখন থেকে বিড়বিড় করে বলে চলেছে না? ওইদিকে ওরা যে স্টেশনে আপনার জন্য অপেক্ষা করে রয়েছেন। সমীহ এতক্ষণ কথাগুলো নিজের মনেই বিড়বিড় করে বলে যাচ্ছিল। জ্যোতিষ্কবাবুর কথায় সে জবাব দিল, হ্যাঁ, ও না না, কিছু না। কিন্তু স্টেশন তো অনেকটা দূরে, আমি যাবো কি করে? হাঁটা পথ ধরে যেতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে। সে নিয়ে ভাববেন না, আমি সাইকেল নিয়ে এসেছি, আপনাকে ক্যারিয়ারে বসিয়ে দিব্যি পেডেল করে নিয়ে যাব। অগত্যা দরজা বন্ধ করে তাতে নতুন কেনা গোদরেজের তালা চাবি ঝুলিয়ে সমীহ জ্যোতিষ্কবাবুর সাইকেলের পেছনে চেপে বসতেই তিনি প্যাডেল চালিয়ে দিলেন। ঘরঘর শব্দ করতে করতে বাতাস কেটে সেটি গ্রামের মেঠো পথের ধুলো উড়িয়ে এগিয়ে চলল স্টেশনের দিকে। সেই সময় যদি সমীহ একবার বাড়িটার ছাদের দিকে চেয়ে দেখত, সে দেখতে পেত একজোড়া জলজলে সাদা চোখের মণি তাদের চলে যাওয়ার দিকে স্থির দৃষ্টি মেলে চেয়ে রয়েছে। পথের দুই ধারে সুবিস্তৃত ধান ক্ষেতের মাঝ বরাবর সরু আলপথ ধরে যত দূর চোখ যায়, ক্ষেতের ঠিক মাঝ বরাবর অদ্ভুত দেখতে একটি কাকতাড়ুয়া জুলজুলে চোখ মেলে যেন তাদেরই দেখে চলেছে। বড় হাঁড়ির মাথায় সাদা চক দিয়ে আঁকা দুটি বড় গোল চোখের দৃষ্টি অদ্ভুতভাবে তাদের চলে যাওয়ার পথের দিকে স্থির হয়ে চেয়ে রয়েছে। দূরে ওই পুকুর ধারের নারকেল বাগান থেকে অজানা এক পাখি হুম হুম শব্দে ডেকে উঠল যেন। একটা ধূমস কালো বিড়াল কোথা থেকে যেন হুশ করে তাদের চোখের সামনে দিয়ে রাস্তা পার করল। একটু হলেই সাইকেলটা উল্টে পড়ত। মুখ দিয়ে একটা অশ্লীল শব্দ বার করে জ্যোতিষ্কবাবু বলে উঠলেন, এই যা যা, হুস হুস। যাত্রার সময় এমন অলক্ষণে জীবকে দেখলে কাটা কেমন শিউরে ওঠে। শিউরে যে সমীহ ওঠেনি সেই কথা সে হলপ করে বলতে পারল কই। তবুও মুখে একটা সৌজন্যের হাসি হেসে উঠে বলল, আরে মশাই, আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? সামান্য একটা বিড়াল তো। দেখুন, আপনি শহরে মানুষ, আপনার সাথে বেকার তর্কে যাব না। কারণ আমি জানি, আমি যতই বলি না কেন আপনি মানবেন না। একটা গোটা দিন কিভাবে যে কাবার করে ফেলেছেন, না, আপনার সাহসেরও বলিহারি। একটা গোটা দিন, তাই না? নিজের মনেই বিড়বিড় করে বলে উঠল সমীহ। হ্যাঁ,
কিছু বললেন নাকি? চলন্ত সাইকেলের পেছনের কেরিয়ারে বসে সমীহ বলে উঠল, আরে না না, তেমন কিছু নয়। আচ্ছা, আপনার যদি আমায় নিয়ে সাইকেল চালাতে সমস্যা হয় তাহলে আমায় বলতে পারেন, আমি চালাচ্ছি। আরে না না, আপনি গ্রামে নতুন মানুষ, সেভাবে পথঘাট চেনেন না, তাই থাক। তবে আমার একটা কথা বলুন তো, আপনি কি কাল রাতে কিছুই দেখেননি, কিংবা ওই বাড়িতে কি কিছুই অনুভব করেননি? না, করিনি বলাটা ভুল হবে। যদিও কাল রাতে ওই ভদ্রলোক মানে মাধববাবু আমার হাতে চাবি দিয়ে যাওয়ার সময় আমাকে এতটুকু বলে গিয়েছিলেন যে ছাদের দরজার চাবি নাকি তার কাছে নেই, আর আমি যেন নিজে ওই তালা ভাঙার বা দরজা খোলার চেষ্টা না করি। তারপর সম্ভবত ঘুমিয়ে গিয়েছিলাম আমি রাতে। তারপর যদি কিছু ঘটে থাকে তাহলে আমার তা জানা নেই। তবে কেন জানি না মনে হচ্ছে কিছু তো একটা ঘটেছে, যা আমি হয়তো বিস্মৃত হয়েছি। আমার কেন জানি না কিছুতেই মনে পড়ছে না, কিন্তু আজ দুপুরে ক্যাচ করে শব্দ করে সাইকেলের ব্রেক মারতেই সমীহ দেখতে পেল ততক্ষণে তারা স্টেশনের কাছে এসে পৌঁছেছে। এইবার একটু কষ্ট করে নেমে হাঁটতে হবে যে ভায়া, স্টেশন চলে এসেছে। তবে মাটির একটা জায়গা একটু খাড়াই হয়ে রয়েছে, সাইকেল চালিয়ে যেতে গেলে পড়ে যাবো যে, আপনিও চোট পাবেন। আপনি যার কাছ থেকে বাড়িটা ভাড়ায় নিয়েছিলেন এই গ্রামে সে মাধব খুড়ো নামে পরিচিত। আচ্ছা ভায়া, আমার একটা কথা বলবেন? হ্যাঁ বলুন না। শুনেছি তো তুমি লেখাপড়া করো, লেখক মানুষ। কলকাতার মতো জায়গা ছেড়ে এই অজপাড়া গায়ে এমন একটা অভিশপ্ত বাড়ি কেন ভাড়ায় নিলে? এর পিছনে একটা বড় গল্প আছে, তাহলে বলি আপনাকে, শুনুন। আসলে আমার বাবা প্রচুর দেনা রেখে মারা গিয়েছিলেন। ছোট থেকেই দেখেছি আমাদের বড় অভাবের সংসার। বাবা একটা ছোট জুট মিলে কাজ করতেন, মাস গেলে ওই 3,000 টাকা মতো পেতেন, যার বেশিরভাগই মদে উড়িয়ে দিতেন। লোকটা যে মন্দ ছিল আমি সেটা কিন্তু বলছি না, তবে ওই যে নেশা, নেশা মানুষকে একটু একটু করে একেবারে শেষ করে ফেলে। মা একটা আয়া সেন্টারের হয়ে বাড়ি বাড়ি গিয়ে আয়ার কাজ করতো আর কি। তো সংসার, আমার পড়াশোনা, বলতে পারেন পুরোটা মাই টেনেছে। মা অসুস্থ, মামার বাড়িতে রেখে এসেছি। থাকার বলতে একটা দোতলা পৈতৃক বাড়ি ছিল, সেটা আবার উত্তর কলকাতায়। না, সেটা বাবার কৃতিত্ব নয় অবশ্য, পৈতৃক সম্পত্তি, তাই ভাগ্যে জুটেছিল। তবে আমাদের শুরু থেকে এমন পরিস্থিতি ছিল না। আমরা রায় পরিবারের সদস্য। আমার দাদু প্রতাপ রায় পরাধীন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে একটা তেল কোম্পানিতে মোটা মাইনে চাকরি ছিল। তো দাদু চাকরিটা বাবা পায়। পরবর্তীকালে ভারত স্বাধীন হবার পর ওই কোম্পানি বাবাকে সামান্য কিছু ক্ষতিপূরণ দিয়ে পাত্তারি গুটিয়ে দেশের বাইরে চলে যায়। তারপর থেকে ছোটোখাটো সেলস কোম্পানির চাকরি, তারপর শেষে একটা জুট মিলে সামান্য মাইনের শ্রমিক হিসেবেই কাজ নিয়েছিল। আমিও অবশ্য এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও চাকরির পথে পা বাড়াইনি। বাংলায় স্নাতক পাশ করে সাহিত্য চর্চার পথেই হাঁটতে থাকি। টাকা যে উপার্জন হচ্ছিল না সেটা নয়, তবে কি জানেন, এসব পথে দাঁড়াতে গেলে না বেশ কিছু বছর সময় লাগে। বাবা মারা যাওয়ার আগে বেশ কিছু টাকা ঋণ করে গিয়েছিলেন। অবশেষে ওই পৈতৃক ভিটে বাটিটুকু বিক্রি করে মাকে মামার বাড়ি পাঠিয়ে এখানে চলে এলাম। বাড়ি বিক্রির টাকার থেকে খানিকটা ঋণ শোধ করে অল্প কিছু মায়ের নামে ফিক্সড ডিপোজিট করে এসেছি। বাকি টাকা আমার নামেই রয়েছে। এই যা দিয়ে এই বাড়িটা ভাড়া নিলাম। এত কম দামে এত বড় বাড়ি কি আর কলকাতায় পাওয়া যায়? সবই তো বুঝলাম, কিন্তু কাজটা ভালো করেননি। অনন্তবাবু আর মাধব খুড়ো তোমায় নিয়ে বিশেষ বিচলিত। বিদেশি মানুষ, কখন কি হয়ে যায়। আপনি ওই বাড়ির ব্যাপারে সবটা জানেন না। জানার আর কি বা আছে, আমার হারানোরও কিছু নেই। আমার যদি আজকে কিছু হয়ে যায় তাহলে ওই মায়ের নামে যতটুকু জমানো রয়েছে তার সুদে মায়ের বাকি জীবনটুকু চলে যাবে, আমার আর কি। তাছাড়া সংবাদপত্রে তো দেখলাম এই তালদিঘি গ্রামের রাজা জয়বল্লভের শেষ বংশধর দিব্যবল্লভ, যিনি সম্ভবত বিদেশে থাকেন, তিনি এই বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের ওই ওই খুঁড়োর হাতে তুলে দিয়েছেন। হ্যাঁ, উনি খুব কমই দেশে আসেন। শুনেছি ইতালিতে কোনো এক কলেজে পড়ান তিনি। কোন বিষয়ে সেটা অবশ্যই জানি না,
জানার দরকারও বোধ করি না। তবে ভায়া, এই বাড়ি উনি এমনি এমনি ছেড়ে যাননি, ওই বংশে যে অভিশাপ রয়েছে। দেখুন ভায়া, আজ কিন্তু আপনাকে মাধবকুড়ো আর স্টেশন মাস্টার ওই বাড়ির ব্যাপারেই কিছু বলতে আমায় দিয়ে ডেকে পাঠিয়েছেন। মাধবকুড়ো আপনাকে দিয়ে আসা স্তক স্বস্তি পাচ্ছেন না। আজ তো স্টেশন মাস্টার অনন্তবাবুকে সবটা খুলেই বললেন। ইহে জ্যোতিষ্ক, এত দেরি কেন? কথাটা ভেসে এলো স্টেশনের ঘরের ভেতর থেকে। স্টেশনের ঘরের মধ্যে প্রবেশ করে জ্যোতিষ্ক হাসি মুখে জবাব দিলেন, হ্যাঁ, এই তো আসলে ওনাকে বুঝিয়ে নিয়ে আসতেই যা একটু দেরি হয়ে গেল। বক্তা যে স্বয়ং স্টেশন মাস্টার অনন্তবাবু তাতে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। কাঠের টেবিলের একপাশে একটি কাঠের চেয়ারে অনন্তবাবু বসে রয়েছেন এবং তার মুখোমুখি আরও একটি চেয়ার দখল করে রয়েছেন স্বয়ং মাধবখুড়ো। তার পাশে আরও একটি কাঠের ফাঁকা চেয়ারের দিকে নির্দেশ করে সমীহকে বলল, বসো বাবা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা রয়েছে। বিশেষ করে মাধবখুড়ো তোমায় কিছু বলতে চায়। এরপর অনন্তবাবু জ্যোতিষ্ককে উদ্দেশ্য করে বললেন, এখন তো আর তেমন বিশেষ কোনো কাজ নেই। রাত 9:30টার দিকে একটা মালগাড়ি পাস করবে, তারপর ছুটি। তুমি আমাদের জন্য চট করে 4 কাপ চা নিয়ে এসো দেখি। মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে জ্যোতিষ্ক ঘর থেকে বেরিয়ে গেলে মাধবখুড়ো খুব খুব করে শব্দ করে 2 বার কেশে নিয়ে সমীহকে উদ্দেশ্য করে বললেন, দুঃখিত তোমায় এত দূর টেনে আনার জন্য। আমি জানি তুমি ব্যস্ত মানুষ, কিন্তু তবুও না ডেকে পারিনি। এতই যখন প্রয়োজন তাহলে নিজেই তো আসতে পারতেন। আসতে পারিনি কারণ আসতে চাইনি। এই বাড়ি আমরা সকলেই এড়িয়ে চলি। কিন্তু কেন? কেন? তুমি কি কিছুই দেখোনি সমীহ? দেখেনি সেটা বললে মিথ্যে বলা হবে। কাল রাতের কথা তার মনে নেই ঠিকই, তবে কোনো এক অজানা কারণে মনটা বেশ খচখচ করছে। কাল কিছু তো একটা ঘটেছে যা সে বেমালুম ভুলে গিয়েছে। তবে দুপুরে সে যা দেখেছে, যা অনুভব করেছে, সবটাই কি চোখের ভুল? এসব কথাগুলো মনে মনে ভাবছিল সে। সম্বিত ফিরল স্টেশন মাস্টারের ডাকে। ইহে, কোথায় হারিয়ে গেলে? তুমি কি সত্যিই কিছু দেখোনি? আরে কি তখন থেকে সবাই মিলে একই প্রশ্ন করছেন বলুন তো? কি 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 দেখাচ্ছিল? কি দেখবো বলুন? তাকে দেখোনি? কাকে? রুক্মিণীকে। ওই যে অপরূপ রূপসী নারী যাকে রাজা জয়বল্লভ কৌশলে সন্ধি করিয়ে ওখানের এক মন্দির বানিয়ে বেঁধে রেখেছিল। শর্ত ছিল রাজা তার সকল চাহিদা পূরণ করবে। কেন, তুমি কি তাকে দেখোনি? কিংবা তাদের, যারা ওই রাজবাড়িতে রয়ে গেছে? কোনো এক অজানা ভয়ে আবারও সমীহের গোটা শরীর যেন শিউরে উঠল। তবুও মুখে রাটি কাটল না। সমীহকে চুপ থাকতে দেখে মাধবখুড়ো আবারও বলে উঠল, দেখো, বল্লভদের শেষ বংশধর দিব্য বল্লভের কথা মতো ওই বাড়িতে আমি ভাড়া বসিয়েছি। এর আগেও একটা পরিবারকে ভাড়া দিয়েছিলাম, তবে তারা বেশি দিন টিকতে পারেনি, পালিয়ে বেঁচেছে। আজ থেকে ঠিক 300 বছর আগের কথা। বীরভূমের এই তালদিঘি গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রাম, যেমন মারডাঙ্গা, বিশালাক্ষী, বেড়াচাপা, মাধবগঞ্জ সহ আরো বেশ কিছু গ্রাম, এই নিয়ে এই বল্লভ রাজার রাজত্ব ছিল। তখনও অবশ্য ইংরেজরা সেইভাবে ভারতের মাটিতে থাবা গেড়ে উঠতে পারেনি। ইতিহাসে অবশ্য সেই বিষয়ে তেমন কোনো তথ্য নেই। এই রাজা জয়বল্লভ একজন সাধক ছিলেন। তিনি তার এই বিরাট রাজত্ব কায়েম রাখতে এবং ওই রাজবাড়ি আর রাজবাড়ির প্রতিটি সদস্যের নিরাপত্তা, ধন সম্পদ এসবই রক্ষা করতে আর কি একটা কঠিন সাধনা করলেন, যক্ষিণী সাধনা। মাধববাবু, রবীন্দ্রনাথের একটা গল্পে আমি যক্ষের কথা শুনেছি, যেখানে এক ব্রাহ্মণ সন্তানকে কোনো মাটির গর্ত কিংবা গর্ভগৃহে
প্রচুর ধনরত্ন রেখে তাকে কার্যত বন্দি করা হতো, যাতে মরার পর সে যক্ষে পরিণত হয়ে সেসব ততদিন পর্যন্ত রক্ষা করবে যতদিন না ওই বংশের কোনো উত্তরাধিকারী সেই ধনরত্ন খুঁজতে আসে, তারপর তার মুক্তি। কিন্তু যক্ষিণী? সমীহর কথা শুনে মুচকি হেসে এইবার মাধববাবু বলে উঠলেন, আমার জন্ম এই গ্রামেই। আগে পোস্ট অফিসের কেরানি ছিল, বর্তমানে এই বাড়ির দালালি করেই 2 পয়সা উপার্জন করি আর কি। বাপ ঠাকুরদার মুখে শুনেছিল যক্ষিণী এই মহাবিশ্বের সকল ধন ঐশ্বর্যের রক্ষক। তাকে হিন্দুতন্ত্রে এমন এক স্থান দেওয়া হয়েছে যাকে সন্তুষ্ট করতে কঠিন সাধনার দরকার। আগেও বলেছি যে রাজা স্বয়ং তাকে তার রাজ ঐশ্বর্য এবং গোটার রাজবাড়ি সহ পরিবারের সকলকে বাইরে শত্রুর হাত থেকে রক্ষা করতে নিযুক্ত করেন। তন্ত্রে এই যক্ষিণীর অনেক রূপ, যেমন ধরো বিচিত্রা, বিভ্রম, হংসী, ভীষাণী, জনরঞ্জিকা, বিশালা, মদনা, এরকম আরও কত। আজ তোমায় ডেকে পাঠিয়েছি শুধু এগুলো বলার জন্য নয়, বরং আরও কিছু কারণে। আচ্ছা মাধববাবু শুনুন, আপনি কি কোনো কারণে এইটা ভেবে কষ্ট পাচ্ছেন যে আপনি এই সব কিছু জানা সত্ত্বেও ওই বাড়িটা আমায় ভাড়া দিয়েছেন? খানিকটা তাই, তবে আপনাকেই রাজ পরিবারের শেষটুকু বলতে চাই সমীহ। রাজা জয়বল্লভের কাছে যেমন যক্ষিণী এমনই এক শর্তে বাঁধা পড়েছিল, ঠিক তেমনই রাজা নিজেও ছিলেন শর্তের অধীন। এখানে একটা বিষয় বলে রাখি, আমার বাপ ঠাকুরদার আমলে তাদের জীবিকা ছিল আলাদা। তারা ছিলেন তন্ত্র সাধক, নানান বিষয়ে তাদের জ্ঞান ছিল অগাধ। যক্ষিণীর ব্যাপারে সবিস্তারে এত জানার কিংবা তোমাকে জানানোর অর্থ একটাই, কাল থেকে ওই বাড়িতে রয়েছ, অথচ সে তোমায় ছুঁয়েও দেখেনি, কোনো ক্ষতি করেনি। এর মানে যেভাবে হোক তোমার আর তার মধ্যে কোনো না কোনো সন্ধি নিশ্চয়ই হয়েছে। হয়তো তোমার কিছু মনে পড়ছে না, বা সে তোমার মাথা থেকে কাল রাতের স্মৃতি মুছে দিয়েছে, তবে কিছু তো একটা নিশ্চয়ই ঘটেছে, নইলে একটা গোটা দিন পেরিয়ে গেলেও কোনো ক্ষতি হয়নি দেখে বেশ অবাকই হচ্ছি। ক্ষতি হলে বুঝি খুশি হতেন খুঁড়ো? না মানে ব্যাপারটা ঠিক তেমন নয়। আমতা আমতা করে বলে উঠলেন দালাল মাধব খুড়ো। তাহলে তাহলে অপরাধ বোধ কিসের? খানিকটা তেমনও বলতে পারো। তার সাথে এটা জানারও কৌতূহল যে তুমি একটা গোটা রাত কাটালে কি করে। ওই যে বললাম না, যা সব গিয়েছে তার আবার হারাবার কিসের ভয়। আপাতত এমন কিছু ঘটেছে বলে আমি শুনিনি বা দেখিনি। হয়তো পুরোটাই এখানকার জনশ্রুতি। 300 বছর আগে কি না কি ঘটেছে সেই সব নিয়ে পড়ে থাকলে কি আর আমার চলবে মশাই? সেও বটে, তবে রাজা জয়বল্লভ যে তার কথা রাখেননি সমীহ, যার কারণে যক্ষিণীর ক্ষোভে গোটা পরিবার এক রাতের মধ্যেই শেষ হয়ে যায়। ওই দিন সকালে শুনেছিলাম গ্রামের মানুষ ওই রাজবাড়িতে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকা মৃত শরীরগুলোর স্তূপ দেখতে পেয়েছিল। দেখে মনে হচ্ছিল কোনো অপশক্তি সকলকে নৃশংসভাবে খুন করে তাদের সারা দেহ থেকে মাংস খুবলে তুলে নিয়েছে। তাদের হৃৎপিণ্ডের জায়গাটা শূন্য, কেউ যেন তাদের ধুকপুক করতে থাকা ওই প্রাণশক্তি বুকের ভেতর হাত ঢুকিয়ে খাবলে তুলে নিয়েছিল। যক্ষিণীর সাথে রাজার এটাই শর্ত ছিল, বেঁচে থাকতে সে যক্ষিণীর কামনা পূর্ণ করবে। প্রতি রাতে কোনো এক যুবকের হৃৎপিণ্ড তাকে খাবার হিসেবে দেবে। রাজা সে ছাড়া আর অন্য কোনো মহিলার প্রতি অনুরক্ত হবেন না, এবং যক্ষিণী ছাড়া অন্য কারোর সাথে কোনো রকম ভালোবাসার সম্পর্কে জড়াবেন না, কিংবা সঙ্গম থেকেও নিজেকে দূরে রাখবেন। বিনিময়ে যক্ষিণী তার সমস্ত কথা রাখবে। রাজা তাই নিজের পাটরানীর কাছ থেকেও দূরত্ব বজায় রেখে চলতেন, কিন্তু শেষ রক্ষা আর হলো কই। কেন, কি হয়েছিল?
তিনি তারই এক পরিচারিকার শরীরের মায়ায় জড়িয়ে তার সঙ্গে শারীরিকভাবে মিলিত হন। এরপর যা ঘটেছে সেসব তো তোমায় আগেই বলেছি। আপনাকে ছাদের দিকে যেতে মানা করেছিলাম, মনে আছে? হ্যাঁ, তবে কারণটা বললে ভালো হয়। সমীহ, ওই ছাদের এক প্রান্তেই যক্ষিণীর মন্দির, সেখানেই তার মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। রাজা সাধক হওয়া সত্ত্বেও ওই রাতে তিনিও যক্ষিণীর হাতে প্রাণ হারান। তবে হ্যাঁ, এইবার প্রশ্ন আসতে পারে যে তাহলে রাজার শেষ বংশধরের জন্ম হলো কি করে? সেটাই কি স্বাভাবিক নয় মাধববাবু? হ্যাঁ, সে তো বটে। আসলে রাজা জয়বল্লভের কাকা পত্রবল্লভ সেই সময় গ্রামের বাইরে ছিলেন, কারণ এই পরিবারের সঙ্গে তাদের ঠিক বনিবনা হতো না। আজকের এই বল্লভ পরিবারের শেষ বংশধর দিব্যবল্লভ কিন্তু ওই পত্রবল্লভের বংশেরই একজন। যদিও এই ঘটনার পর সমস্ত মালিকানা তাদের আয়ত্তে এলেও তারা কখনোই এই বাড়িতে ফিরে যাননি। কারণ কি ওই যক্ষিণী? হ্যাঁ, পত্রবল্লভ এই খবর জানতেন। তিনি জানতেন যে জয়বল্লভের এই যক্ষিণী সাধনা গোটা পরিবারের বিপদ ডেকে আনতে পারে। তিনি তাকে সাবধানও করেছিলেন, কিন্তু রাজার তীব্র লোভ জয়বল্লভকে তার নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও টলাতে পারেনি। সবটাই তো বুঝলাম, কিন্তু দেখুন, আমার সাথে যক্ষিণীর দেখা হয়েছে বলে আমার তো মনে পড়ছে না, তাই তার সাথে সন্ধি হওয়ার কোনো মানেই হয় না। আমাকে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমায় উঠতে হবে। নমস্কার। বেশ রূঢ়ভাবে কথাগুলো বলে সমীহ স্টেশনের ঘরের বাইরে পা দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে পয়েন্টসম্যান জ্যোতিষ্ক চায়ের ট্রে হাতে ঘরে প্রবেশ করল। একে চা না খেয়েই চলে যাবেন? সমীহ মুখে কিছু স্বীকার না করলেও তার মনের মধ্যে নানান প্রশ্ন তখনও ঘুরপাক খেয়ে চলেছে। প্রথমত, রাতের কোনো কথা তার সত্যিই মনে নেই। তারপর সেই অদ্ভুত স্বপ্ন, সকালে তার নিজের কানে শোনা সেসব কথা, অপ্রাকৃতিক দৃশ্য, না, সবটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আর কোনো কথা না বলে সে দ্রুত পায়ে রাজবাড়ির দিকে হাঁটতে লাগলো। পেছন থেকে একবার জ্যোতিষ্কবাবু হাঁক পেরে বলে উঠলেন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসছি। এতটা পথ আবার একা ফিরে যাবেন? হাতের একটা আঙুল শূন্যে তুলে একবার ডান দিক থেকে বাঁদিকে ঘুরিয়ে সমীহ ইশারায় জানিয়ে দিল যে সেসবের কোনো প্রয়োজন নেই। মাটির ঢালু অংশটুকু পার করে যখন রাস্তায় এসে নামল, হাত ঘড়িতে সময় তখন প্রায় সন্ধে 6টা। সামনে জমাট বাঁধা অন্ধকারটা যেন তাকে গিলতে আসছে। তবুও কোনো এক অজানা কারণে সমীহের মনে ভয়ের লেশ মাত্র নেই। এত কিছু ঘটে যাবার পরেও এমন সাহসিকতা, না, ব্যাপারটা তাকেও বেশ ভাবাচ্ছে। রাজবাড়ির জং ধরা গেট ঠেলে ভেতরে ঢুকতেই কোথা থেকে যেন একটা কালো পেঁচা কর্কশ স্বরে ডাকতে ডাকতে মাথার উপর দিয়ে উড়ে গেল। বিরাট জমিদার বাড়িটা একদিকে বিপজ্জনকভাবে হেলে রয়েছে। জায়গায় জায়গায় দখল নিয়েছে বনলতা। পথের দুই পাশে বিরাট বাগানটা আজ অযত্নে অবহেলায় আগাছার জঙ্গলে পরিণত হয়েছে। বাগানের ঠিক মাঝ বরাবর ডানা ভাঙা দুই পাথরের পরি একটি পাথরের ছোট জলাশয়ের দিকে মুখ করে রয়েছে। সম্ভবত 300 বছর আগে তাদের হাঁ হয়ে থাকা মুখ দিয়ে ওই পাথরের গায়ে জল ঝরে পড়ত। যদিও সেসব এখন অতীত, তবে সমীহ যদি লক্ষ্য করত তাহলে দেখতে পেত সে দরজার দিকে মুখ করে যখন চাবি ঘুরিয়ে দরজার তালা খুলতে ব্যস্ত, পাথরের পরিগুলো একে একে তাদের কঠিন মুখগুলো তার দিকে ঘুরিয়ে শূন্য চোখে তাকেই দেখে চলেছে। ক্যাচ শব্দ করে দরজাটা খুলে যেতেই এক ঝাঁক ঠান্ডা বাতাস এসে তার চুলগুলো এলোমেলো করে দিয়ে গেল। বাতাসে ভেসে এলো এক নারী কণ্ঠের চাপা আওয়াজ। তার মনে হলো কেউ যেন তার কানের ঠিক সামনে মুখ এনে বলে উঠল, সহিম, সহিম, গল্প চাও না? গল্প, আরো জমজমাট এক গল্প।
গল্প? কি কিসের গল্প? এই, আর তুমি তুমি কে? তোমায় তো আমি দেখতে পাচ্ছি না। আমায় দেখবে? দেখবে তো নিশ্চয়ই, নিশ্চয়ই দেখাবো। আগেও যে দেখেছো, যদিও তোমায় আমি সেসব মনে রাখতে দিইনি। একটা অদ্ভুত মায়াবী খিলখিলে হাসির আওয়াজ বাড়িটার দেওয়ালে ধাক্কা খেতে খেতে মিলিয়ে গেল। দরজাটা অদ্ভুতভাবে দড়াম শব্দ করে বন্ধ হয়ে গেল। মাথার উপরে ঝাড়বাতিটা ঝনঝন শব্দ করে দুলে উঠল। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়েছে সেও সেই দুপুরে, এখনো আসেনি। পকেট থেকে ছোট্ট মোবাইল ফোনটা বের করে টর্চ লাইট জ্বালাতেই সমীহ দেখতে পেল মাটির উপর একটা নীল শাড়ির আঁচল ঝুলছে। মোবাইলটা ওপর দিকে ঘোরাতেই সে দেখতে পেল এক অদ্ভুত পৈশাচিক দৃশ্য। সে দেখতে পেল মৃদুমন্দ বাতাসে দুলতে থাকা ঝাড়বাতিটার ওপর বসে রয়েছে এক বিকৃত নারী শরীর। তার সারা শরীর সোনার অলংকারে ঢাকা, তার দুই চোখের মণি একেবারে সাদা। মেয়েটি যেন নিঃশব্দে হেসে চলেছে। তার কানের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে এক চূড়া হাসি। সারি সারি ঝকঝকে তীক্ষ্ণ দাঁতের ফাঁক দিয়ে বাইরে ঝুলছে একটি লাল টকটকে জিভ। তার মাথার ঘন কালো চুল মাটি ছুঁয়েছে। চুলের গোছা সাপের মতন কিলবিল করে যেন মাটিতে অদ্ভুত এক ঢেউ তুলছে। ভয়ে দুপা পিছিয়ে এলো আর ধপ করে মাটিতে আছড়ে পড়ল সমীহ। তার হাত থেকে খসে পড়ল মোবাইল ফোনটা, আর ঠিক সেই মুহূর্তে মাটিতে লাফ দিয়ে নেমে দাঁড়ালো সে। ধীরে ধীরে দুই হাতে পায়ে ভর করে সাপের মতো এঁকে বেঁকে মাটির বুকে ভর দিয়ে এগিয়ে আসতে লাগলো। মুখটা তার যতই বিকৃত হোক না কেন, তার দুই ভারী বক্ষযুগল যখন মাটি স্পর্শ করতে লাগলো, সরু নিতম্বের ভাঁজে জমে থাকা ঘাম যখন মাটিতে গড়াতে লাগলো, সেই দৃশ্য যে কোনো পুরুষের মনে উত্তেজনা জাগানোর জন্য যথেষ্ট। কিন্তু না, অদ্ভুতভাবে সেই দৃশ্য সমীহের মনে কোনো দোলা দিল না, বরং অদ্ভুত এক ঘোর এবং তন্দ্রাচ্ছন্ন অবস্থা তার গোটা শরীর যেন গ্রাস করল। ধীরে ধীরে সমীহের কানের কাছে মুখ এনে সে বলে উঠল, গল্প আমি তৈরি করি আর তুমি লেখো। তুমি যে তাদের টেনে আনবে, আরো অনেকে আসবে, অনেকে। সবে তো শুরু। আমি 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 কিছু একটা বলতেই যাচ্ছিল সমীহ, কিন্তু তাকে ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকতে বলে মাটি থেকে টেনে তুলে ধরল। এসো, আমার সাথে এসো। নীল শাড়ির আঁচল, মাটিতে লুটিয়ে পড়া একগাছি কালো চুল ধীরে ধীরে ছাদের দিকে এগিয়ে চলেছে। মন্ত্রমুগ্ধের মতো সমীহ সেদিকে এগিয়ে চলল। কোথা থেকে যেন এক ঝাঁক সাদা পাতা বাতাসে উড়তে উড়তে সমীহকে ঘিরে চক্রাকারে ঘুরে চলেছে। তার বুক পকেটে থাকা ফাউন্টেন পেনটা কেমন যেন গরম হয়ে উঠেছে। ছাদের দরজাটা ক্যাঁচ শব্দ করে খুলে যেতেই নাকে একটা বাসি পচা মরার গন্ধ এসে ঝাপটা মেরে গেল। অদ্ভুত সেই নারী তার ঠান্ডা হাত দুটো সমীহের হাতের মুঠোয় ধরে বলে উঠল, তুমি কথা রেখেছ, কারণ আমি তোমায় কথা রাখতে বাধ্য করেছি। আমি যে তোমায় আমার সাধক রূপে পেতে চাই, পেতে চাই এক প্রকৃত প্রেমিক রূপে, যে হবে একান্তই আমার। বিনিময়ে আমি তোমায় গল্প দেব, নানান সাথের গল্প, ভয়ের গল্প, আর তুমি আমার নিঃসঙ্গতা দূর করবে, আমার কাম তৃষ্ণা মেটাবে। যদিও সকালে তোমার কিছুই মনে থাকবে না, শুধু টেবিলের উপর একটা নতুন গল্প পড়ে থাকবে, আর শরীর জুড়ে এক রাস তৃপ্তি। ঘোর লাগা গলায় সমীহ বলে উঠল, তবে আর দেরি কিসের? তাও
আমায় গল্প দাও, এক নতুন গল্পের স্বাদ আমায় পেতে দাও। ছাদের এক কোণার পাথরের মন্দিরের দরজাটা খুলে গেল। সাদা পাতাগুলো তখনও তাকে ঘিরে উড়ে চলেছে। দেবী যক্ষিণী তার হাত ধরে টানতে টানতে সেই মন্দিরের ঠান্ডা মেঝেতে বসিয়ে দিল। এরপর তার কোলের উপর সঙ্গব্রত ভঙ্গিমায় বসে তার দুই হাত দিয়ে তাকে জড়িয়ে ধরল। মন্দিরের ভেতরে নৃত্যরত ভঙ্গিমায় এক কোষ্টি পাথরের মূর্তিটা স্থির নিশ্চল ভাবে দাঁড়িয়ে রয়েছে। সেখান থেকে এক বেগুনি আলো ঠিকরে বেরিয়ে আসছে। সঙ্গমরত ভঙ্গিমায় যক্ষিণীর পিঠ খামছে ধরে হাওয়ায় ভাসতে থাকা একটা সাদা পাতায় কলম ঠেকাতেই সেটি অদ্ভুত এক মন্ত্র বলে নিজেই লিখে চলল কোনো এক অজানা গল্প। সেখানে লেখা রয়েছে, সমীহের আজ পরম তৃপ্তির দিন। আজ যে যক্ষিণী দেবীর মুক্তির দিন উপস্থিত। না, এই স্থান থেকে মুক্তি নয়, বরং এক প্রকৃত সাধক এবং সঠিক পুরুষকে আজীবন তার নিজের করে পাওয়া, এটাই যে মুক্তি। বন্য আদিমতম স্পৃহা গ্রাস করেছে তাকে। মন্দিরের ঘণ্টাগুলো ঢং ঢং শব্দ করে দুলে উঠেছে। ওই ওই যে মাধব খুড়ো অন্তদন্ত হয়ে রাজবাড়ির দিকে এগিয়ে আসছে। আজ তার শেষ দিন। সেদিন সমীহকে বাঁচাতে চায়, কিন্তু আদৌ কি পারবে? জেগে উঠেছে রাজবাড়ির সকল মৃতের দল। তারাও যে অভুক্ত। কলম নিজে থেকেই একটানা লিখে চলেছে। হয়তো কাল সেই কাগজ টেবিলের ওপর সে খুঁজে পাবে, নিজেকে আবিষ্কার করবে। সে কলম ধরে ওই শব্দ ভর্তি পাতার সামনে বসে রয়েছে। ঘাড়ের কাজটা একটু যন্ত্রণা করবে, আর তারপরেই আসবে সাফল্য। দরজায় টোকা মারছে মাধব খুড়ো। দরজাটা ক্যাঁচ শব্দ করে খুলে গিয়েছে। খুড়ো চেঁচিয়ে সমীহের নাম ধরে ডেকে উঠছে। সমীহ, সমীহ, তুমি কোথায়? ওই পিশাচিনী তোমায় শেষ করে ফেলবে। তোমায় দেখে কেন জানি না বড্ড অস্বাভাবিক মনে হচ্ছিল। তুমি সবটা বলতে চাইছো কিন্তু পারছো না। আমি নিজে তোমার কাছে সবটুকু জানতে ছুটে এসেছি। তোমায় বাঁচাতে চাই। কোথায় তুমি? কথাগুলো প্রতিধ্বনিত হতে হতে মিলিয়ে গেল। মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আসছে তীব্র কামনা ভরা শীতকার। দুটো শরীর একে অপরকে জড়িয়ে ধরে মৈথুনরত অবস্থায় তীব্র আবেশে ডুবে রয়েছে। ঠিক তখনই ঘরের চারিদিক থেকে ভেসে এলো তীব্র পৈশাচিক হুঙ্কার। একে একে মৃত শরীরের দল এগিয়ে আসতে লাগলো খুড়োর দিকে। খুড়ো পালাতে চাইল, কিন্তু তার আগেই দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। শেষ স্খলনের সাথে সাথে ছাদের ওপর থেকে ভেসে এলো এক তৃপ্তির আওয়াজ। রাজবাড়ির প্রতিটা কোণ থেকে একে একে বেরিয়ে আসছে মৃত লাশের দল। এমনই এক অভিশপ্ত রাতে যক্ষিণী একে একে সকলকে নিজের হাতে শেষ করেছিল। তাদের গলা দিয়ে বেরিয়ে আসতে লাগলো তীব্র পৈশাচিক অট্টহাসি। শেষ পৌরুষস্খলনের সাথে সাথে সমীহের দেহটা কয়েকবার কেঁপে উঠল, আর তারই সাথে বাড়ির নিচতলা থেকে খুড়োর মরণ আর্তনাদ। খুড়োর মৃত শরীরটা টানতে টানতে রাজবাড়ির পিশাচের দল ছাদের দিকে নিয়ে চলল। ধপ শব্দে মাধব খুড়োর দেহটা ছাদের উপর আছড়ে পড়তেই হঠাৎ সম্বিত ফিরল সমীহের। চকিতে তার উপর বসে থাকা বিবস্ত্র নারী শরীরটার দিকে তাকিয়ে ঘৃণায় তার শরীর গুলিয়ে উঠল। হাওয়ায় উড়তে থাকা এক টুকরো কাগজ ভাসতে ভাসতে যক্ষিণীর বিগ্রহের পায়ের তলায় পড়ে গেল। লাল রক্তের ধারা তখনও ফোঁটা ফোঁটা করে ঝরে পড়ছে। অদ্ভুতভাবে কাগজে লেখা শব্দগুলোকে লাল রক্তের বিন্দু ঢেকে দিচ্ছে। ধীরে ধীরে আবছা হয়ে আসছে সেগুলো। দুই হাত দিয়ে এক তীব্র ধাক্কায় যক্ষিণীর শরীরটাকে মাটিতে ফেলে দিল সে। মাটি থেকে হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়িয়ে বলে উঠল, আর কত প্রাণ নিলে তো শান্তি হবে? আমায় তো তুই নিজের সাথে ব্যবহার করে চলেছিস। গল্পের মাধ্যমে একের পর এক পরিভূমি সৃষ্টি করছিস তুই। রক্তের হোলি খেলছিস, হ্যাঁ ডাইনি? আর কত?
মাটিতে পড়ে থাকা খড়ুর মৃত শরীরটা তখনও তিরতির করে কাঁপছে। মাটি থেকে ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো দেবী যক্ষিণী। সমীহের দিকে চেয়ে হিসিয়ে বলে উঠল, তোমার সাহস দেখে আমি স্তম্ভিত। গল্প চেয়েছিলে তাই না? গল্প, নানান স্বাদের গল্প, যা তোকে সাহিত্যের দরবারে খ্যাতি এনে দেবে। হ্যাঁ, চেয়েছিলাম, কিন্তু এইভাবে নয়। নিরপরাধ মানুষের রক্তে ভেজা এই গল্প আমি চাই না। চাই না আমি এই গল্প। তুই সন্ধির খেলাপ করতে পারিস না। আমি চাইলে এই মুহূর্তে তোকে মাটিতে পিষে ফেলতে পারি। ঠিক যেইভাবে রাজা জয়বল্লভের গোটা পরিবারকে শেষ করেছিলি, সেইভাবে? হ্যাঁ, তাই 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 ঠিক তাই। ক্ষমতার লোভ বড় লোভ যক্ষিণী। রাজা তোকে এই স্থানে এনেছিল রাজ পরিবারকে রক্ষা করতে। হ্যাঁ, তিনি হয়তো তার কথা রাখতে পারেননি, আর তাই তুই সকলকে নিজের হাতে শেষ করেছিস। এবার হয়তো আমার পালা, কিন্তু তাতে আমার মোটেই আফসোস নেই, জানিস তো। তবে তবে যাওয়ার আগে কথাটা শেষ করতে না করতেই এক লাফে যক্ষিণীর কুষ্ঠি পাথরের মূর্তিটা আসন থেকে তুলে নিল সমীহ। তারপর মাটি থেকে একটা সাদা কাগজ আর কলমটা তুলে নিয়ে যক্ষিণীর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, এতদিন তুই আমায় আচ্ছন্ন করে নিয়েছিলি, নিজে সমস্ত ঘটনা ঘটিয়ে আমায় দিয়ে লিখিয়ে নিয়েছিলি। হ্যাঁ, গল্প তো আমি পেয়ে গিয়েছি। এক সর্বগ্রাসী যক্ষিণীর সংহার। ততক্ষণে মৃতদেহের পাশে দাঁড়িয়ে থাকা হিংস্র পিশাচদের দলটা খুড়োর মৃত শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ে তার বুকের চামড়া টেনে ছিঁড়ে ভেতর থেকে লাল হৃৎপিণ্ডটা তুলে এনেছে। ধুকপুক করতে থাকা হৃৎপিণ্ডটি নিয়ে তারা ধীরে ধীরে যক্ষিণীর দিকে এগিয়ে আসছে। যক্ষিণী সেদিকে একবার লোলুপ দৃষ্টিতে চেয়ে সমীহকে বলে উঠল, মূর্খ তুই! এই মূর্তিটা নিয়ে তুই কি করতে চাইছিস? আর ওই কাগজ কলম? নতুন গল্প লিখবি না? কিরে, লেখ লেখ লেখ, এক উদীয়মান লেখকের করুণ পরিণতি। সেটা আমার নয়, বরং তোর। মুহূর্তের মধ্যে মূর্তিটার গায়ে কাগজ রেখে কলম চালিয়ে দ্রুত হাতে খসখস শব্দে সমীহ লিখতে লাগলো। সে লিখতে লাগলো, গল্প। সে তো গল্প হলেও পারত, হতে পারত কোনো এক মধুর সমাপ্তি। সন্ধি আমি করিনি, আমায় দিয়ে করানো হয়েছে। লেখানো হয়েছে আমারই গল্প, আমিই লেখক। তাই স্থান, কাল, লয়, সময় এবং সমাপ্তি সবটাই অন্য কোনো মহাজাগতিক শক্তির অধীনে নয়, বরং আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার 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 এই হাতের মুঠোয়। প্রকৃত সাধক রাজা জয়বল্লভের মৃত্যু বহু আগেই ঘটেছে। যক্ষিণীর প্রয়োজন এক অন্য সাধকের, তাই সে আমায় নির্বাচন করেছে, আমি নই। এই গল্পের সমাপ্তি আজ আমার হাতেই হতে চলেছে। তার সমস্ত শক্তির আধার এই মূর্তি, তাই আমি আজ এটাকে বিনষ্ট করতে চলেছি। মুহূর্তের মধ্যে মূর্তিটার নৃত্যরত ভঙ্গিমায় স্থির হাত দুটোকে দুই হাতে দুই দিক থেকে টেনে ধরল সে। যক্ষিণীর মুখ থেকে বেরিয়ে এলো তীব্র আর্তনাদ। মুহূর্তের মধ্যে তার সেই মোহময়ী রূপ পরিবর্তিত হতে লাগলো। ঝুলে পড়া চোয়াল জুড়ে দেখা দিল সারি সারি তীক্ষ্ণ দাঁত। তীব্র হুঙ্কার দিয়ে সে একটু একটু করে এগিয়ে আসতে লাগলো। কাগজটা নিমেষের মধ্যে মুখের ভেতর পুড়ে নিয়ে এক ঢোকে গিলে নিয়ে সমীহ বলে উঠল, এইবার আমি ঘটনা ঘটাবো আর তুই ধ্বংস হবি। হাওয়ার বেগে ভাঙা ছাদের কিনারা ধরে ছুটে চলেছে সমীহ। হাওয়ায় ভেসে আসছে যক্ষিণী। তার ভাসতে থাকা পা দুটো একটু একটু করে সমীহের দিকে এগিয়ে আসছে। পেছন পেছন তীব্র গর্জন করে ধেয়ে আসছে হিংস্র পিশাচের দল। আর একটু, ওই যে দেখা যাচ্ছে ভাঙা পাঁচিল। মুহূর্তের মধ্যে নিচে সিমেন্টের চাঙড়ের সাথে খাড়া হয়ে থাকা লোহার বিমের ওপর সমীহ মূর্তিটা আছড়ে ফেলতেই ধারালো লোহার আঘাতে সেই মূর্তি খণ্ড বিখণ্ড হয়ে গেল। সাথে সাথেই পেছন থেকে ধেয়ে এলো তীব্র আর্তনাদ। সমীহ ঘাড় ঘুরিয়ে দেখতে পেল যক্ষিণীর সারা শরীর জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে। থমকে গেছে শতাব্দীর প্রাচীন মৃত শরীরগুলো। তাদের শরীর থেকে খসে পড়ছে পচা গলা মাংসের পিণ্ড।
গোটা রাজবাড়িটা সশব্দে একবার কেঁপে উঠল। চারিদিক থেকে খসে পড়তে লাগলো ইট, কাঠ, পাথরের স্তূপ। তীব্র বাতাসের সাথে সাথে একরাশ ঘুরপাক খেতে থাকা বালি মুহূর্তের মধ্যে সেখানে যেন আছড়ে পড়ল। টাল সামলাতে না পেরে নিচে ঝাঁপ দিল সমীহ। নিচেও যে মরণ ফাঁদ বিছানো রয়েছে। নিচের দিকে দ্রুত হারে নেমে আসছে তার ভারী শরীরটা। ধীরে ধীরে চোখ বুঝল সে। মুখে এক তৃপ্তির হাসি। হঠাৎ অদ্ভুতভাবে সে টের পেল তার শরীরটা যেন নরম কোনো বস্তুর উপর এসে পড়েছে। একরাশ জমে থাকা পুরনো বালি মাটিতে পড়ে কোনো ক্রমে হ্যাচড়াতে হ্যাচড়াতে উঠে দাঁড়াতেই গোটা বাড়িটা বিরাট বিস্ফোরণের মতো শব্দ করে মাঝখান থেকে দুই ভাগে বিভক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সমীহ সেই সময় পিছিয়ে না এলে হয়তো এই ধ্বংসস্তূপের মধ্যেই তার দেহ কাল আর খুঁজে পাওয়া যেত না। জংধরা গেটটা খুলে বাইরে বেরিয়ে এলো সে। পূব আকাশ ফর্সা হয়ে উঠেছে। রাজবাড়ির ধ্বংসস্তূপের দিকে চেয়ে সমীহ বলে উঠল, এই গল্প তোমার খুঁড়ো। এই গল্প বাজারে বেরোলে যে টাকা আমি পাবো তার পুরোটাই আমি তোমার পরিবারের হাতে তুলে দেব। এই গ্রাম তোমার মহান অনুদান কখনো ভুলতে পারবে না খুঁড়ো, কখনো না।